হ্যালো রাফি। জি আসসালামু আলাইকুম স্যার। ক্লাস শুরু করবি। আজকে আমরা করবো অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস এবং ইন্টারোবিয়াস ভার্মিকুলারিস দুইটা। অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস ওটার আরেকটা নাম হলো রাউন্ড, শেপটা রাউন্ডেড। তো থাকে কোথায়? নেমাটোড অলরেডি আমি সেদিন ইন্ট্রোডাক্টরি ক্লাস পড়ানো হয়ে গেছে এবং অ্যানকালোস্টা ডিউডেন্টে এটা পড়ানো হয়, তাই তো? এখন প্রথমে তোমার কোশ্চেন আমরা ধরি যে ইন্টেস্টাইন নেমাটোড কি আছে, এটা অবশ্যই ভালো করে জানবা। যেমন গতকালকে পড়াচ্ছিলাম টিস্যু নেমাটোড, টিস্যু নেমাটোডের মধ্যে তোমার কি কি আছে ভালো করে জানবো। তারপর আমরা যাবো তোমার হলো উচেরি ভেনকাপ্সি, এর ভিতরে যাবো। তেমনি তোমার এখানে ধরবো তোমার হলো নেমাটোড, ইন্টেস্টাইন নেমাটোড কি আছে, কিছু আছে স্মল ইন্টেস্টাইন, কিছু আছে লার্জ ইন্টেস্টাইন, তাই তো? বা ভার্মাম অ্যাপেন্ডিক্স, যাই হোক। তো অ্যানকালোস্টা ডিউডেনালি থাকে কোথায়? স্মল ইন্টেস্টাইন, পার্টিকুলারলি জেজুনাম, তাই তো? আইলিয়াম এন্ড যেটা এরকম থাকে। তো ঠিক ওই রকমই তোমার এই যে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস, এটাও থাকে তোমার হলো lumen of the small intestine, particularly jejunum of man, এবং মেনটেন পজিশন বাই ইটস মাসেল টন। এই তো ওখানে থাকে, কিভাবে থাকে? পড়ে যাওয়া তো একটা তো লুমেনও থাকে, মাসেল টনের মাধ্যমে পিছিয়ে থাকে। মরফোলজি, ইন্টেস্টাইন নেমাটোড যতগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় হলো তোমার হলো এই যে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস। কেন বড় হচ্ছে? ওর সাইজটা আমরা যখন দেখবো তখন জানবো। এবং কালারটা কেমন? When fresh from the intestine, it is loud brown or pink in color, but it gradually changes to white. যখন তোমার স্টুল দ্বারা পাস হচ্ছে, ডিফিকেট গ্রহণ করতে হচ্ছে, তখন কিন্তু পিঙ্কিশ কালার বা লাইট ব্রাউন বলতে পারো। তারপরে আস্তে আস্তে যখন আমরা এই এনভায়রনমেন্টে আসলো, সে চেঞ্জ হয়, সে হোয়াইটিশ কালার দেখা যায়, হোয়াইট কালার। ঠিক আছে? শেপটা রাউন্ডেড and tapers on both ends। এই জন্যই কিন্তু বলা হয় তোমার রাউন্ড ওয়ার্ম। এই রাউন্ড হওয়ার জন্যই তোমার রাউন্ড ওয়ার্ম, রাউন্ডেড and tapers on both ends। এবং anterior is thinner than the posterior। এবং এখানে কি আছে? এটা ডাইজেস্টিভ সিস্টেম সবই আছে, তাই তো? ডাইজেস্টিভ সিস্টেম কি কমপ্লিট? ওরাল অ্যাপারচার আছে, মাউথ ক্যাভিটি আছে, ইসোফেগাস, ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, অ্যানাস সবই আছে। হুম? এবং এই যে মাউথ ক্যাভিটি আছে তোমার, মাউথ এখানে আছে যে মাউথে তোমার তিনটা দাঁত থাকে। থ্রি, মাউথের মধ্যে তোমার লিপ থাকে, লিপের মধ্যে দাঁত থাকে, টিথ। একটা ওয়ান ডর্সাল এবং টু ভেন্ট্রাল, পিছনে একটা আর দুইটা সামনে। আর তোমার অ্যাঙ্কাউলাস ডিউডাল ওখানে কটা ছিল? স্যার, সিক্সটা, তাই তো? জি স্যার। সামনে চারটা, পিছনে দুইটা। দুইটা। এইখানে যেমন দেখো, তাহলে এখানে অর্ধেক আসলো। এখানে তোমার এই যে লিপ দেখো, লিপে টিপগুলো অতটা ভালো দেখা যাচ্ছে না। এখন অ্যাডাল্ট তোমার হলো, আর তোমরা জানো যে এখানে কি বডি ক্যাভিটি থাকে, তাই তো? নেমাটোডে কি থাকে? বডি ক্যাভিটি থাকবে, এবং বডি ক্যাভিটির মধ্যে ডাইজেস্টিভ সিস্টেম এবং রিপ্রোডাক্টিভ সিস্টেম কি ফ্লোটিং করে থাকে, তাই না? এটা তো জানো। এবং এর আরেকটা স্পেশাল ক্যারেক্টার হলো কি, এই বডি ক্যাভিটি এর মধ্যে কিছু ফ্লুইড থাকে। হুম, ফ্লুইড থাকে যেটা হলো ইরিটেটিং, এবং এটাকে বলা হয়
অ্যাসকারন অথবা অ্যাসকারেস। এটা হাইলি টক্সিক। এবং এটার জন্য তোমার অ্যালার্জি হয়, যার তোমার যে হেলমেন্থিক ইনফেকশন হয়, এটার কারণে তোমার অ্যালার্জিক ম্যানিফেস্টেশন এই কারণে হয়। তাহলে কি বলবো, যে ডাইজেস্টিভ সিস্টেম অ্যান্ড রিপ্রোডাক্টিভ সিস্টেম অর্গানস float inside the body cavity which contain irritating fluid, এবং এই irritant action due to the presence of a substance called ascaris এবং ascaron. Allergic manifestation seen in infected individual. Life span কত? less than year, 1 বছর কম হয়। আর তোমার অ্যাঙ্কাইলোসিস লিটারালি কতদিন ছিল বাস্তব? ওটা বেশি, ডবল ডবল, অনেক বেশি ছিল। এখানে কিন্তু এটা ছোট, এটা বড়, কিন্তু বাসে কম। তো ওই আগের যে গুলো পড়াইলাম ওগুলো ভালো করে জানবা। যেখানে যে ইন্টেস্টাইনে যে নেমাটোড আছে, যতগুলো আছে তার সবচেয়ে বড় হলো তোমার এই যে এটা এসকেস লম্বিফায়ার। এবং আচ্ছা, এগুলো দেখে না, এগুলো আর এডিট করতে চাচ্ছি না। তার মেলটা দেখো এখানে, এই যে লার্জেস্ট কেন বলা হলো, মেলের সাইজ দেখো 15 to 25 সেন্টিমিটার, নট মাইক্রন, সেন্টিমিটার। এবং ডায়ামিটার হলো 3 to 4 মিলিমিটার। তাহলে আমরা জানি 2.5 সেন্টিমিটার সমান 1 ইঞ্চি, তাই না? তাহলে কত ইঞ্চি দেখো তো, কত ইঞ্চি হয়? অনেক হয় না? হ্যাঁ, 8 to 10 স্যার। 8 to 10 আর বেশি। 8 8 9 16 8 না, তোমার হলো 6 to 10 ইঞ্চি, অনেক বড়। এবং ওই সাইজটা বেশি ভালো করে জানবা, সাইজটা অবশ্যই খেয়াল রাখবা। আর বাদ বাকিগুলো তোমরা এমনি পড়বা, কারণ একটা অর্গানিজম নিয়ে তোমার পড়তেছো, সেই জিনিসটা তুমি যদি না জানো তাহলে তো তোমার ওই কি বলবো, যে অনেক সময় এগুলো আমরা ইয়েতেও দেই, আমরা আসলে ম্যানেজ করতে পারি নাই। এখন তো এমন একটা দিন আসতেছে যে এই যে ওয়ার্ম গুলো পাওয়া যায় না, বুঝছো? অনেক জায়গায় তোমার কিন্তু এই যেগুলো আমরা স্পটিং এ দিই, আমি অনেক কালেকশন করার চেষ্টা করলাম কিন্তু পারতেছি না এগুলো। স্পটিং দিলে সুবিধা হয়তো এগুলো। তো এগুলো পড়বা, কারণ তোমার প্র্যাকটিক্যাল নয়, প্র্যাকটিক্যাল তোমার লাগবে। একটা অর্গানিজম, এটা অর্গানিজম বলবো না, এটা তো অনেক কি, অনেক বড় এটা। তারপর দেখো, টেল ইন অফ দ্য মেল ইজ কার্ভড ভেন্ট্রালি ইন দ্য ফর্ম অফ হুক হ্যাভিং এ কনিক্যাল টিপ। Genital pore opens into the cloaca from which two curved copulatory spicules are protruded. Genital pore open করবে cloaca. Anus opens with the ejaculate duct into the cloaca. এগুলো পরীক্ষা আসে না, কিন্তু তোমরা নিজেদের সাথে ইয়ে করবা। এই যেমন মেলে দেখো, এই যে স্পিকুলস আছে, অ্যানাস আছে, এগুলো দেখে নে, এগুলো এগুলো আমি পড়াচ্ছি না। ফিমেলে দেখো, এগুলো দেখে নাও, পড়িও এগুলো। ফিমেলের সাইজটা দেখো, এটা লঙ্গার দেন লঙ্গার অ্যান্ড স্টাউটার দেন মেল, আরো বড়। দেখো সাইজ 25 to 40 সেন্টিমিটার লেন্থ। তাহলে 10 ইঞ্চি থেকে কত হচ্ছে, 16 স্যার, 10 to 16। তাহলে তোমরা ওই যে সেন্টিমিটারই তোমরা ইয়ে করিও। মানে ইঞ্চি হলে আমরা ভালো করে বুঝি, তাই না? ইঞ্চি ইঞ্চি। আর 2.5 ইঞ্চি মানে কি, 1 ইঞ্চি মানে কি 2 আঙ্গুল, তাই না? 2 আঙ্গুল, 2 আঙ্গুল না? হ্যাঁ, তাহলে ইজিলি বুঝতে পারবো। আচ্ছা, আর ডায়ামিটার হলো 5 মিলিমিটার। এরপরে এখন তোমরা বাধ্য হয়ে গেলে দেখে নিও যে পোস্টার এক্সট্রিমিটি ইজ কনিক্যাল এন্ড স্ট্রেইট, অ্যানাস সাবটার্মিনাল। একবার শেষের দিকে না, কিন্তু মানে শেষের থেকে সামান্য একটু আগে থাকে, এবং ওপেন ডাইরেক্টলি ইন দা ভেন্ট্রাল অ্যাসপেক্ট অফ দা ফর্ম অফ স্লিট। এখন এই মেল ফিমেল আমরা পার্থক্য কিভাবে করি দেখো এখানে।
এইখানে ভালভা কোথায় ওপেন করে? ভালভা opens at the junction of the anterior and the middle third of the body in the mid-ventral aspect. This section of the worm is narrower and is called valva loest. ভালভা যেখানে ওপেনিং হলো সেটাকে বলবো ভালভা লোয়েস্ট। ভালভা লোয়েস্ট থাকে তখন ফিমেলে, মেলে থাকে না। এইখানে আমরা ফিগারে যখন দেখবো তখন আমি দেখাচ্ছি। এবং এখানে ইন্টারেস্টিং ঘটনা দেখো, এই ম্যাচিওর ফিমেল অ্যাসকিস রিভাইভস অ্যাবাউট 2 লাখ এক্স পার ডে। দিনে তাহলে কতগুলো ডিম পাচ্ছে চিন্তা করতে পারো? হ্যাঁ, 2 লাখ ডিম পাচ্ছে। হ্যাঁ, ভয়াবহ না? তাহলে মেলে হলো লেন্থ আর ফিমেল দেখে নিও। এই যে এখানে দেখো একটা মেল একটা ফিমেল, তাই তো? এখানে এই যে ফিমেলটা দেখো, এখানে এই যে ভালভা লোয়েস্ট আছে। হ্যাঁ, জেনিটাল ওপেন, এখানে যেখানে ওপেন করলো সেখানে বলবো ভালভা লোয়েস্ট। হ্যাঁ, এইটা এইটা তোমার ফিমেলে থাকবে, মেলে থাকবে না। হ্যাঁ, এটা দেখে মোটামুটি তুমি বুঝতে পারবে যে এটা মেল না ফিমেল। আরো অনেক পয়েন্টস আছে যেগুলো তোমার অলরেডি জানলা। তো স্পিকুলস আছে তোমার ইয়েতে, মেলে। এইখানে দেখো ঠিক এইরকম কালারই দেখা যায়। ঠিক আছে, এটাও কিন্তু ফিমেল, এই যে ভালভা লোয়েস্ট আছে। হ্যাঁ, এবং এই সেন্টিমিটার মাপতেছে এটা। হ্যাঁ, তোমার কি কখনো দেখছো এগুলো? দেখো নাই, হ্যাঁ তাই না? স্যার। Yes. দেখেছি স্যার। এই দেখো, আরেকটা দেখো, এই যে এটা দেখো। হুম, তবে এইরকম দেখা যাবে। ঠিক আছে, এটা একবারে তোমার এই যে স্টুল থেকে যখন পাস হলো না, ঠিক ওই তখনই এটা একটা। এবং এটা দেখো, এটা আরো ভালো, এই যে এইরকমই দেখা যায়। কত মোটা দেখছো, কত লম্বা। এবং বেশ করে যখন দেখা যায় যে এই যে বেশ করে বাচ্চারা ডিবেট করে, হুম, তখন ওই ওই সময় তো ওরা এনার্জি বের হয়, তাই তো? তো এনার্জি কিন্তু সহজে বের হতে চায় না, তখন করবে কি, তোমার ওই যে বাচ্চারা ওই অর্ধেক বের হয়ে আসলো আর অর্ধেক তোমার ঝুলে থাকবে। ও করবে কি, আরো ভিতরে ঢোকার চেষ্টা করে, বুঝছো? বাচ্চা তখন তো কাঁধে কাঁধে একবারে দৌড় দিবে তো ভয়ে, যে ওর এনার্জি কি বের হলো। এখন আসে বলবে, মা আমার আমার আমি মরে গেলাম। হম, তখন দেখা যাচ্ছে সে ঝুলতেছে, মা তখন ওই হাত দিয়ে বের করেছে। হম, ভয়াবহ অবস্থা, একসময় ভয়াবহ ছিল, কিন্তু এখন কিন্তু আমি বারবার বলি তো যে আমাদের বাংলাদেশের অবস্থাটা কি, কতটুকু পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, 90 দশক কি ছিল আর এখন কি, তা কল্পনা করা যায় না। অনেক চেঞ্জ। এখন এক সঙ্গে ভালো জানতে হবে। একটা নিয়ে আমরা জানবো। এর হলো 2 ধরনের, একটা ফার্টিলাইজড এগ এবং আরেকটা হলো আনফার্টিলাইজড এগ। আনফার্টিলাইজড এগ এটারও তোমার মোটামুটি ওই যে অ্যানকোলাসটা ডুনালি ওর মতোই, রাউন্ডেড অর ওভাল শেপ। লেন্থ কত? 60 to 75 মাইক্রন ইন লেন্থ, 40 to 50 মাইক্রন ইন ডেপথ। আর তোমার আজকে অ্যাঙ্কলাস ডিউটারলি কত ছিল? কত ছিল? 65 to 65 আর 40 ছিল, তাই না? নাকি কত ছিল? এগুলো দেখে নেবা, এগুলো অবশ্যই পরীক্ষায় তোমাদের দেওয়া হবে, এগুলো প্র্যাকটিক্যাল পরীক্ষায় রাখতে হবে। তাহলে এটা হলো রাউন্ডেড ওভাল শেপ এবং লেন্থটা হলো 60 to 75 মাইক্রন লেন্থ আর 40 to 50 মাইক্রন ইন ডেপথ। তারপর দেখো এটা হলো বাইল স্টেন। রাখেন। তারপরে একটা জিনিস,
তারপরে একটা জিনিস আমি বলেছিলাম যে এর কয় ধরনের, বাইলিস্টেন এবং নন বাইলিস্টেন, তাই না? বাইলিস্টেন একটা ফর্মুলা বলছিলাম কি, এটিটি, তাই তো? এটিটির মধ্যে এখানে তোমার অ্যাসকেরিস বের করতে হবে এতে। আর টিটি, তিনটা টি আসবে, ট্রাইসিস ট্রাইসিটা, ফিনাইলসায়ানাইড এবং ন্যাসোলিয়াম, তাই তো? এই হলো এই হলো চারটা। আর বাদ বাকি সব হলো নন বাইলিস্টেন। তো এটা হলো বাইলিস্টেন, এবং বাইলিস্টেন কালার হবে কি, গোল্ডেন এলো কালার, তাই তো? গোল্ডেন ব্রাউন বা যেটাই বলতে পারি, মানে বাইলিশ কালার আর কি, ইয়েলোইশ কালার, বা বলতে পারি গোল্ডেন ব্রাউন কালার। এরপরে এখানে দেখো যে কাভারিং যে তোমার ওয়ালটা আছে, হ্যাঁ, এই ওয়ালটা হবে থিক এবং ট্রান্সপারেন্ট, এবং এখানে ওয়ালে থাকে তোমার অ্যালবুমিন, থাকে অ্যালবুমিন দিয়ে করতে হলো, অ্যালবুমিনাস, অ্যালবুমিন দিয়ে তৈরি। এবং অ্যালবুমিনটা তোমার খাসখারা থাকে, রুগোসিটি খাসখারা থাকে। এই জন্য বলা হচ্ছে দেখো, সারাউন্ডেড বাই থিক স্মুথ transparent shell with an outer alveolus coat which is thrown into rugosities। আরো পরে বলতেছি দেখো, এবং ভিতরে থাকবে কি, contains very large unsegmented ovum। ওভাম যেটা ভিতরে থাকবে তোমার কোটের ভিতরে এই থাকবে আনসেগমেন্টেড ওভাম। আর এরপরে দেখো, ফ্লোস ইন স্যাচুরেটেড সলিউশন অফ কমন সল্ট। মোটামুটি এটা কমন জিনিস, সব তোমার যতগুলো এক আছে সবগুলোই তোমার কিন্তু ওই তোমার হলো ফ্লোটিং করে থাকে তোমার এই সলিউশনে। এখন দেখো এখানে এই যে ফিগারটা দেখো, তাহলে আমরা কি বললাম, এটা হলো সেকশন, এই দুটো হলো সেকশন। দেখো আমি কি বললাম যে কাভারিং লেয়ারটা কি থাকে, থিক এবং থিক, তাই তো? এবং অ্যালবুমিনাস, এবং অ্যালবুমিন, যে অ্যালবুমিন দ্বারা গঠিত, এই অ্যালবুমিনটা কি থ্রোনেটেড রুগোসিটি, মানে কি খাস কাটা, এই যে ভিতরে ভিতরে এই যে এগুলো খাস কাটা, খাস কাটা হয়নি, তাই তো? এবং বাইরে এটাও দেখো, এটা কিন্তু আনসেগমেন্টেড, দেখো বাইরে খাস কাটা, ঠিক আছে? এই দেখো খাস কাটা। তারপরে এখানে দেখো, এখানে দেখো যে ওভাম ভিতরে আছে, ওভাম, ওভামটা কি আনসেগমেন্টেড, হ্যাঁ। আর অ্যাঙ্কাইলোস্টোমা ডিউডেন্ট, ওখানে কি পাইছিলাম, ওখানে সেগমেন্টেড পাইছিলাম, এবং কি 4 ব্লাস্টোমিয়ার, তাই তো? চারটা ইয়ে ছিল, এখানে কিন্তু কোনো সেগমেন্ট নাই, হ্যাঁ। এই তাহলে একটা রাউন্ডেড আর ওভাল ইন শেপ, আর বাইলিস্টেন, আর একটা হলো এটা কি, থিক ট্রান্সপারেন্ট শেল উইথ অ্যান আউটার অ্যালুমিনিয়াস কোট হুইচ ইজ থ্রোন ইনটু রুগোসিটিস। তাহলে বাইরে থাকবে অ্যালুমিনিয়াস কোট থাকবে, এবং এটা কি খাস করে থাকবে, এবং ভিতরে থাকবে তোমার আনসেগমেন্টেড ওভাম। আর স্যার, হ্যাঁ, ফ্লোটস ইন সলিউশন অফ কমন সল্ট, স্যার এইখানে মানে কি ফেসেসটা দিয়ে দিলে ভেসে যায় ডিমগুলা, এরকম কিছু স্যার? হ্যাঁ, হ্যাঁ, যখন আমরা ওই যে আহ, দেখার নিয়ম অনেক আছে, তো ডাইরেক্টলি তো তোমার ওই যে মানে ভালো দেখার জন্য এগ যাতে বেশি পাওয়া যায়, ওই জন্য আমরা করি কি, যেহেতু প্র্যাকটিক্যালি অনেক সময় করি না, নিয়ম ওই কনসেপ্ট বলা হয় কনসেন্ট্রেশন মেথড। ওই যে কমন সল্ট সলিউশন বানাইলাম, বানানোর পরে তোমার এগ, তোমার তোমার ইয়েগুলো দেবো, কি বলে যে তোমার ওই যে স্টুল দেই, ঠিক আছে? দিলে হবে কি, তোমার ওই যে যদি এগ থাকে তাহলে ওটা ফ্লোটিং করবে, উপরে থাকবে, ওইটা আমরা দেখি তখন। ওটা খালি চোখে দেখবো না, মাইক্রোস্কোপে দেখলে বেশি পাওয়া যাবে, ঠিক আছে? এগুলো তোমার ভুলে যাবে, এগুলো তোমাদের জন্য প্রয়োজন নেই। হ্যাঁ, এবং প্র্যাকটিক্যালি আমরা এটা করিও না, আমরা এমনি তোমার ওই যে স্টুল নিয়ে নর্মাল স্যালাইন মিক্স করলে আবার দেখি, দেখ তোমার এগুলো আর অত ইয়ে করিও না। আচ্ছা, আনফার্টিলাইজড, এটা কেমন দেখো, এটা হলো ন্যারোয়ার এবং লঙ্গার। আগেটা ছিল হলো রাউন্ডেড আর এলিপ্টিক্যাল, তাই তো? আর এটা হলো ন্যারোয়ার এবং লঙ্গার, ন্যারো এবং লং অনেক, তাই তো? সাইজ কত দেখো, 80 মাইক্রন লেন্থ বাই 55 মাইক্রন ইন ব্রেথ এন্ড মোর। এটা হলো এলিপ্টিক্যাল, দেখেন এটা এলিপ্টিক্যাল। আর কি আছে, ব্রাউনিশ কালার, এটা হলো বাইলিস্টাইন। এবং এখানে স্পেল কারেক্ট দেখো, হ্যাজ এ থিনার শেল উইথ ইরেগুলার কোটিং অফ অ্যালুমিন। এখানেও অ্যালুমিন আছে, কিন্তু অ্যালুমিনটা তোমার ইরেগুলার, আগেটা ছিল রেগুলার কিন্তু। এবং ভিতরে তোমার থাকবে কি, ওভাম যেটা আছে, স্মল অ্যাট্রোপেট ওভাম, এবং উইথ সেন্ট্রাল মাস অফ লার্জ গ্রানুল। এবং এইটা কিন্তু আবার ডাজ নট ফ্লোট ইন সল সলিউশন,
এখানে তোমার যে যত গ্রানুল বেশি থাকে যার ফলে এর ওয়েটটা বেশি হয়। হ্যাঁ, যার ফলে এটা সলিড সলিউশনে বেশি থাকে না। তাহলে আমরা ফিগারে দেখে নেই, দেখো এখানে আগেরটাই, এটা হলো তোমার আনফার্টিলাইজড। এখানে দেখো উপরে কাভারিংটা কি, এই যে অ্যালুমিনিয়াম কোট থাকলো, এবং এটা থিন কিন্তু, আগেটা কি ছিল, থিক ছিল, তাই তো। এবং এটা দেখো ইরেগুলার, এই খাস করে এই যে অ্যালুমিনিয়াম যে এই যে রোগোসিটি আছে, রোগোসিটিটা কি, এটা কি দেখো, রেগুলার কি, এটা ইরেগুলার। আবার ভিতরে দেখো, আগে দেখলাম কি ওভামটা অনেক বড়, তাই তো। আর এখানে এখানে দেখো ওভাম দেখাই যাচ্ছে না বলতে গেলে। এটা হলো স্মল অ্যাট্রোপিট ওভাম, যেহেতু এটা ফার্টিলাইজড হয়নি, স্মল অ্যাট্রোপিট ওভাম, এবং পরিবর্তে কি থাকবে, এই অনেক গ্র্যানুল থাকে, দেখো এই গ্র্যানুল, ঠিক আছে। আর আগেটা আবারও ভালো করে দেখো, দেখো এই যেখানে এই যে কোট, অ্যালুমিনাস কোট থাকবে, হুইচ ইজ থ্রোন ইন রুগোসিটি, এবং এই রুগোসিটি গুলা কি রেগুলার। হ্যাঁ, আর ভিতরে থাকবে আনসেগমেন্টেড ওভাম। বড় বুঝছো তো, এই হলো তোমার হলো ফিগার। এবং যখন ওই তোমার এই আমরা রিপিট করি, তখন কিন্তু যদি ইনফেক্টেড পার্সন হয় তাহলে কিন্তু তোমার তোমার ফার্টিলাইজ ওভাম ওটাই বের হয় স্টোর দ্বারা। হুম? আচ্ছা, এখন তোমার লাইফ সাইকেল আসো। এখানেও তোমার লাইফ সাইকেলে কিন্তু বিশেষ করে তোমার ইন্ডাস্ট্রিয়াল যে নেমাটোড গুলো, এগুলোর কিন্তু ইন্টারমিডিয়েট হোস্ট থাকে না, শুধু ম্যান ইজ দ্য ওয়ানলি ডেফিনিটিভ হোস্ট। হ্যাঁ, নো ইন্টারমিডিয়েট হোস্ট রিকোয়ার্ড, এবং ম্যান ইজ দ্য ওয়ান ডেফিনিট হোস্ট। হ্যাঁ, এবং সাইকেল স্টেজ কয়টা, আগের মতো কিছুটা মিল আছে, আবার কিছুটা অমিল আছে। মিল অমিল দুটাই আছে, দেখো। প্রথম হলো এক্স ইনফিসিস, আগেরটাও ছিল এক্স ইনফিসিস, ডিভিট করতেছে তখন এক পাস হলো। তারপর তোমার হলো ডেভেলপমেন্ট সয়েল, আগের মতোই সয়েলে গেল, ডেভেলপমেন্ট হলো। তারপর তোমার দেখো ইনফেকশন বাই ইনজেকশন অ্যান্ড লিবারেশন অফ লার্ভা, আগেরটা হলো তোমার ইনফেকশন বাই স্কিন পেনিট্রেশন, তাই তো। আর এখানে কিন্তু ইনজেকশন, খাবার মাধ্যমে অরফিক্যাল রুটে আসতেছে, ঠিক আছে। তারপরে তোমার মাইগ্রেশন, আগেরটাও মাইগ্রেশন ছিল, এখানে মাইগ্রেশন, তো এখানে মাইগ্রেশনটা সেপারেট হবে। তারপর তোমার হলো সেক্সুয়াল ম্যাচুরিটি আসবে, এবং রিএন্ট্রি স্টোমাক অ্যান্ড স্পিনেশন, তারপর সেক্সুয়াল ম্যাচুরিটি হবে, এবং এগ লিবারেশন। এই হলো 6টা স্টেজ। এখন এখানে দেখো, এখন eggs in feces, fertilized eggs containing the unsegmented ovum are passed with the feces। তাহলে যে ফিসের সময় যে ডিমটা লে ডাউন করতেছে, ওর মধ্যে কি থাকে, আনসেগমেন্টেড ওভাম, এটা আমরা অলরেডি জানছি। ফার্টিলাইজ, এখানে দেখো শুধু ফার্টিলাইজ আসলো, আনফার্টিলাইজড কিন্তু আসবে না, ওখানে কিন্তু ফার্টিলাইজ না হওয়া পর্যন্ত সে আসবে না, ওখানেই থাকবে সে। তাহলে এটা আসলো, এবং এই আসলো, আসার পরে দে নট ইনফেক্টিভ টু ম্যান ওখানে ফ্রেশলি পাস্ট, যেমন অ্যাঙ্গালোস ডিউনালে ওখানে কি ছিল, যখন ফ্রেশলি পাস হলো তখন কি ইনফেক্টিভ ছিল, তখন ইনফেক্টিভ ফর্ম ছিল না, ওটা কি হতো, তোমার ডেভেলপমেন্ট হয়, তারপর তোমার স্কিন পেনিট্রেশন করে ঢুকতো, তাই তো। ফাইলিফর্ম লার্ভা তৈরি হয়ে তারপরে ওটা স্কিন পেনিট্রেশনের মধ্যে প্রবেশ করতো। এখানে দেখো এই যে ফ্রেশলি যেটা পাস হলো, নট ইনফেক্টিভ টু ম্যান, এরপরে দেখো তারা ডেভেলপ করবে, ডেভেলপমেন্ট ইন সয়েল। এখানে কি হবে, a rhabdiform larva is developed from the unsegmented ovum within the eggshell in 10 to 14 days time, which is infected to man। তো ওই ইগের ভিতরে এই যে একটা আছে, ওর মধ্যেই তোমার র‍্যাবডিটিফর্ম লার্ভা তৈরি হবে। সময় কত, 10 to 14 days টাইম, 10 থেকে 40 দিনের মধ্যেই ওটা এগশেলের ভিতরেই তোমার হলো লার্ভা তৈরি হলো। নামটা হলো কি, র‍্যাবডিটিফর্ম লার্ভা। এই র‍্যাবডিটিফর্ম লার্ভা এটাই হলো ইনফেক্টিভ ফর্ম টু ম্যান। হ্যাঁ, এবং এইখানে একটা, এই সময় একটা মল্টিং হবে। এরপরে দেখো ইনফেকশন বাই ইনজেকশন অ্যান্ড লিবারেশন অফ লার্ভা। এখানে কি হলো,
এই যে লার্ভা তোমার এই যে তোমার সয়েলে আসলো, এখানে তোমার যে ভেজিটেবল, তারপর তোমার ফুড, খাবার পানি, এগুলো এগুলোকে যদি কন্টামিনেট করে, সেগুলো যদি আমরা খাই, তাহলে আমাদের বডিতে প্রবেশ করলো। ঠিক আছে, এটাই বোঝাচ্ছে। When ingested with food, drink, or raw vegetables, the impregnated eggs pass down to the deuterium and deuterium আসলো and replicated from larva are liberated with the help of diastasis. ঠিক আছে, যখন deuterium আসলো, তখন কি হবে? এই যে deuterium যে জুইস আছে, ডাইস্টিক জুইস, ওই যে এক্সেলের উপরে কাজ করলো এবং এক্সেলটা রাফসার হলো, তখন এই যে একটা তোমার লার্ভাটা বের হয়ে আসলো। ইমব্রায়োনিক এগ মানে কি, এই যে রেপ্লিকেবল লার্ভাটা বের হয়ে আসলো। ঠিক আছে, এরপরে দেখো মাইগ্রেশন থ্রু লাংস। এরপরে এটা কি হবে? লার্ভা তখন কি আসলো, স্মল দি লার্ভা লিবারেটেড ইন দ্য স্মল ইন্টেস্টাইন ডু নট ডাইরেক্টলি ডেভেলপ ইনটু ম্যাসিভ ওয়ার্ম। এরা কি হলো, নিউলি হ্যাশড লার্ভা burrow their way through the mucous membrane of the small intestine are carried out by the portal surface of the liver. মানে এরা হলো কি, স্মল ইন্টেস্টাইন আসলো, সেখানে তোমার এই স্মল ইন্টেস্টাইন মিউকাস মেমব্রেন পাস করে পরাসর করে তোমার আসলো কোথায়, ওখানে তোমার পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে আসলো লিভারে, এবং লিভার থেকে তখন তোমার আবার যাবে কোথায়, সিস্টেমিক সার্কুলেশন, তাই তো, ওইখানে চলে যাবে তোমার হলো। তারপর দেখো ফাইনাল দে পাস আউট দ্য লিভার এন্ড রাইট হার্ট। লিভার থেকে তোমার ব্লাড সাপ্লাই যাবে কোথায়, সিস্টেমিক সার্কুলেশন গেল, তাহলে ওটা আবার যাবে, রিটার্ন যাবে কোথায়, রাইট হার্ট। রাইট হার্ট থেকে তোমার পালমারি সার্কুলেশন চলে যাবে। ঠিক আছে, এখানে মোল্টিং দুইবার হবে, একটা হলো 5th আর 6th ডে, এন্ড সেকেন্ডটা কখন হবে, আপনাদের 10th ডে। এরপরে লাং অ্যালভেওলাই এখানে প্রবেশ করবে। লাং অ্যালভেওলাই থেকে তখন আবার দেখো, ওই যে আগের মতোই দেখো, ফ্রম দ্য লাং অ্যালভেওলাই দ্য লার্ভা ক্রাউল আপ দ্য ব্রঙ্কাই, ট্রাকিয়া, ল্যারিংস, ফ্যারিংস, সলিড, ইসোফেগাস থেকে আসলো স্টমাক, আপার পার্ট অফ এক্সপ্লানেশন। তেমন হলো যখন অ্যালভেওলাই আসলো, তোমার যখন ওই যে কি বলে ইয়েতে আসলো, ওই যে তোমার অ্যালভেওলাই থেকে যাবে কোথায়, ব্রঙ্কাই। তা ব্রঙ্কার উপরে কি আছে, ট্রাকিয়া। ট্রাকিয়ার উপরে কি আছে, ল্যারিংস। ল্যারিংস থেকে তোমার তারপর কি, এপিগ্লোটিস ক্রাউড করে যাবে তোমার ইসোফেগাসে কাছে, তাই তো। ফ্যারিংসে, ফ্যারিংস থেকে ইসোফেগাসে যাবে, তারপর তোমার হলো স্মল ইন্টেস্টাইন গেল। ঠিক আছে, এই সময় আরেকবার মল্টিং হবে বিটুইন দ্য 25th and 29th ডে অফ ইনফেকশন। এরপরে ইন্টেস্টাইন আসলো, এখানে কি হবে, সেক্সুয়াল ম্যাচুরিটি এন্ড এগ লিবারেশন। সেক্সুয়াল ম্যাচুরিটি হবে এই সময়। The larva grow into adult worm and become sexually mature. The gravid female begin to discharge eggs in the stool. Adult হলো, তারপরে মেল ফার্টিলাইজ ফিমেল, এবং ফিমেল তখন পাসওয়েট এগ, যার ফলে একটা আবার তোমার স্টুল দ্বারা পাস হবে, আবার সাইকেল এই দেন রিপিটেড। এটা হলো তোমার লাইফ সাইকেল। এবং এখানে মোল্টিং 4বার হয় মোটমাট। একটা হলো যে ওই আউটসাইড হবে এগের ভিতরে, আরেকটা লাংসে 2বার হবে, আরেকটা হবে ইন্টেস্টাইন 1বার হবে। আমরা ফিগারে দেখি, ফিগারে এখানে দেখো, আমরা যখন ডিফিকেট করতেছি, ভালোভাবে দেখো, তাহলে পাস হলো কি, আমরা যখন ডিফিকেট করতেছি তখন কি, ফার্টিলাইজড ওভাম আর পাস্ট দ্য ফিসেস, এবং ওর মধ্যে কি থাকে, আনসেগমেন্টেড ওভাম, তাই তো। এবং যখন পাস হলো, দে আর নট ইনফেক্টিভ টু ম্যান, এটা খেয়াল রাখবা। তখন কি করতে হবে, সয়েলে আসলো, মানুষ কি করে, যেখানে সেখানে পায়খানা করলো, তাই তো। সয়েলে যখন আসলো, তখন তার ডেভেলপমেন্ট হবে। এখানে প্রথম কি হবে, এই দেখো এখানে এই সয়েলে আসলো, এখানে এই যে এগের ভিতরেই, এগ শেলের ভিতরে তোমার যে এই যে তোমার ওভামটা আছে, ওভামটা তখন তোমার কি হবে, ডেভেলপমেন্ট হয়ে হবে তোমার লার্ভা হবে। ওই লার্ভার নাম কি হলো, র্যাবডিটিফর্ম লার্ভা। এবং এই র্যাবডিটিফর্ম লার্ভা, এই দেখো এই যে এগুলো হলো এগ। এগ থেকে দেখো, এই যে এখানে দেখো এগ শেলের ভিতরে দেখো লার্ভা তৈরি হলো, তাই তো। এই লার্ভা, দিস ইজ দ্য ইনফেক্টিভ ফর্ম অফ ম্যান। হ্যাঁ,
এখন এই ইনফেক্টেড ফর্মটা আমাদের বডিতে কিভাবে প্রবেশ করতে করতেছে? আমরা যখন বিভিন্ন জায়গায় ধরো পায়খানা করতেছি, বা কৃষক ভাইরা কি করে, হ্যাঁ, স্যার ফার্টিলাইজার ফার্টিলাইজার ফেসেস। দিচ্ছে তাই তো, বিশেষ নিয়ে শস্য খেতে দিচ্ছে তাই তো। তো সেখানে মনে করি ইনফেকশন কন্টামিনেট হতে পারে। তাহলে এই 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 ফিঙ্গারটা এখানে দেখো, সেখানে শাকসবজি, তারপরে আবার আদার যে খাবার টাবার আছে কন্টামিনেট করলো। এখানে ডেভেলপ হওয়ার পরে কি পানি আছে, পানিতে তারা পানিকেও কন্টামিনেট করলো ডেভেলপমেন্ট হওয়ার পরে। এখন দেখো, এই তোমার সালাদ খাচ্ছ বা কিছু এগুলো খাচ্ছ, ভেজিটেবল খাচ্ছ, খাই না আমরা, বা প্রপারলি কুকিং হলো না, তাহলে কি হবে? এগুলো তখন আমাদের এর মাধ্যমে আমাদের বডিতে আমরা খেয়ে ফেললাম, এই যে খাচ্ছি তাই তো, খেয়ে ফেললাম, ভালো কথা। তারপরে গেল কোথায়? এটা তোমার খাইলে কি যাবে কোথায়? স্মল, তোমার স্টোমাকে কিছু হবে না, যাবে তোমার স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন যখন গেল, তখন কি হবে? সেখানে ডাইজেস্টিভ জুইস কি করবে? ওর উপরে এক্সেলটাকে তোমার ডিস্ট্রয় করে দেবে, এবং ওখানে লিভারেট কি হলো? লার্ভাটা লিভারেট হলো। ঠিক আছে। এখন এই লার্ভা লার্ভা আমরা অ্যানকাইলোসিস ডিউডেনালি কি দেখছিলাম? যে লার্ভা থেকে ডাইরেক্টলি কিন্তু ওখানে অ্যাডাল্টাম হলো, সেক্সুয়াল ম্যাচার হলো। কিন্তু এইখানে অ্যাসপিস্টুম রেকর্ডের ক্ষেত্রে এইখানে তা কিন্তু হবে না। এরা করবে কি? লার্ভাটা আসলো, প্রথম এদের জায়গার পছন্দ হবে না, এই জন্য আমি বলি কি, এরা তখন ট্রাভেলিং করা শুরু করবে। এরা বিশ্ব ভ্রমণে বের হবে, যে বিশ্ব ভ্রমণে বের হয়ে কোন জায়গা তোমার ওই যে কোন দেশটা ভালো, যে আমি তখন করবে কি, তখন ও এই স্টোমাক ওয়াল পার্টস করে, এখানে তোমার ব্লাড সাপ্লাই কি আছে, পোর্টাল পোর্টাল ভেন আছে না এখানে, পোর্টাল ভেনের মাধ্যমে তোমার চলে গেল লিভারে। লিভারে যখন চলে গেল, লিভার থেকে ব্লাড আলটিমেট তোমার আবার ড্রেন কোথায় হবে? রাইট হার্ট, তারপরে রাইট রাইট অ্যাট্রিয়াম, তারপরে রাইট ভেন্ট্রিকল, তারপরে কি যাবে? ওখানে যাবে তোমার কি, তোমার পালমোনারি আর্টারি স্যার। আহ, আগেই যাবে না, ওই যে সংক্ষেপে বলা আছে এটা। তারপর তোমার তো লেফট ভেন্ট্রিকলে যাবে তাই তো, নাকি? লেফট ভেন্ট্রিকল যাবে না? লেফট ভেন্ট্রিকল, তখন তোমার লেফট ভেন্ট্রিকল থেকে সম্পূর্ণ অর্গানই তখন তোমার ওই চলে যাবে। বেশ করে পালমারি লাংসে যখন গেল, এই লাংসে যখন গেল, লাংস তখন করলো কি, লার্ভাটা তখন ওই যে পাস করে অ্যালভেওলাই এখানে চলে গেল, অ্যালভেওলার স্পেস চলে গেল। এবং অ্যালভেওলাই থেকে যখন গেল, এখান থেকে তারা অ্যালভেওলাই থেকে এখানে কি আছে? ব্রঙ্কাস। এই ব্রঙ্কাস দিয়ে তারপরে ব্রঙ্কাসের এই ব্রঙ্কাস থেকে কি, তার উপরে কি আছে? ট্রাকিয়া, তার উপরে কি আছে? ল্যারিংস, তাই তো, ল্যারিংস আছে তাই তো। ল্যারিংস থেকে তারপরে কি আছে তোমার উপরে? এখন আসো, এখানে এপিগ্লটিস, এপিগ্লটিস থেকে এটা ট্রাভেল করে তোমার ইসোফাগাস কাছে, তোমার হলো ফ্যারিংস আসলো, ফ্যারিংস থেকে তোমার কি আসলো? তারপর তোমার ইসোফাগাস আসলো, ইসোফাগাস থেকে তোমার আবার তোমার এই যে আহ স্মল ইন্টেস্টাইনে আসলো। ঠিক আছে। এসে তখন দেখলো যে আমি এতক্ষণ ভ্রমণ করলাম, করে তার কিন্তু ওই যে আগের যে প্রথম যেটা যেখানে আসছিল ওটাই তার পছন্দ হবে। তখন এইখানে সে সেটেল ডাউন করলো, এবং এই লার্ভা থেকে তখন সে ম্যাচিওর হবে। ঠিক আছে। ম্যাচিওর হলো, মোল্টিং কয়বার হলো এগুলো আমি আর কিন্তু বললাম না, এগুলো তোমার সময়গুলো আমি আর বললাম না, এগুলো দেখে নিও। এখন তোমার দেখো, এখানে হওয়ার পরে তোমার সেক্সুয়াল ম্যাচিওর হলো, ফিমেল মেল ফার্টিলাইজ ফিমেল, এবং ফিমেল কি করবে তখন? এগ লিভারেট করবে। এবং একটা কি করে, ফিমেল লিভারেট করে কত পার ডে? 2 লাখ। 2 লাখ। মিরাকল, হ্যাঁ, ছোট্ট প্রাণী, অথচ দেখো 2 লাখ এগ পাচ্ছে। তারপর তোমার এই যে একটা যখন আবার ফার্টিলাইজ একটা আবার যখন স্কুল দিয়ে পাস হবে, তখন সেটাকে আমি বলবো কি, এইভাবে সাইকেলটা রিপিট হবে। হ্যাঁ, এখন বুঝছো তো? তাহলে এইভাবে এই জিনিসটা করবো। এখন এইখানে তোমার কোশ্চেন এখানে থাকবে যে ইনফেক্টিভ ফর্ম কোনটা? এগ কন্টেনিং র্যাপিডিটি ফর্ম লার্ভা, হ্যাঁ, বা এমব্রায়োনেটেড এগ, এটা দুটাই বলতে পারো, ওটা পরে আসতেছি আমি। আর মোড অফ ইনফেকশন পরে আসতেছি। এখন এইখানে তোমার কোশ্চেন আসবে, যেমন গতকালকে যে কোশ্চেন কাল বলেছিলাম যে তোমাদের প্রবলেম বেস কোশ্চেন দেওয়া হয় অনেক সময়, যে মেডিকেল স্টুডেন্টরা স্টুল নিয়ে তোমার এক্সামিন করতেছে, তোর হাত কন্টামিনেট হলো, তাহলে তোমার কি ইনফেকশন হবে?
নো স্যার। হবে না, কারণ এখানে আগে আগে তোমার ডেভেলপমেন্ট হতে হবে, মাটিতে যাবে সেখানে ডেভেলপমেন্ট হবে, তারপরে তো সেটা মানে তোমার ডেভেলপমেন্ট র্যাপিড লার্ভা হবে, তারপর তোমার খাইলে তারপরে হতে হবে, তাই তো? ডেভেলপ হবে না, কি কারণে হবে না ওই কারণটা তোমার লেখেন তো, ঠিক আছে? তা ওই জিনিসটা তোমরা খেয়াল রাখো। আরেকটা কোশ্চেন আসবে যে হোয়াট দ্য অর্গান ট্রাভেলস বাই অ্যাসকেসিয়াল বা অ্যাঙ্কালি, তখন লাইফ সাইকেল পুরোটা লাগবে না, তখন তোমার ওই যে এখানে শুরু করবা যখন এক থেকে শুরু, এক যখন তোমার ওই যে প্রথম প্রবেশ করলো কি, এই যে এখানে তোমার ইয়ে করো, এই যে দিবা সময় তোমার হলো এই যে এইখান থেকে স্টেজ 3 থেকে দেবা, এখান থেকে তোমার কিছু অংশ বাদ দিয়ে দেবা, এই যে ওয়ান ইনজেস্টেড উইথ ফিট এখান থেকে দেওয়া শুরু করবা, তারপর স্টেজ 3, 4, 5, ঠিক আছে? এই 3টা স্টেজটা দিবা, তাহলেই তোমার ভাষায় তোমার লিখবা, তাহলেই তোমার হয়ে গেল। হ্যাঁ, তাহলে কোশ্চেন এইভাবে কিন্তু পরীক্ষায় আসে, রিটেনে ভাইবা তো ধরা হয়। এখন এসো, তাহলে লাইফ সাইকেল বুঝছো তো? স্যার একটা জিনিস যে মোল্টিং মানে স্যার খোলস বদলানো, এটা আসলে কি স্যার আসলে? আসলে হলো ওই যেমন তোমার উসেরের ব্যানকপটি তার কি ছিল, শীত ছিল, শীতটা কি হয়, ঝেড়ে ফেলে ফেলে দেয় না? তো এটাও তেমনই, মল্টিং হলো তোমার ওই যে একটা ডেভেলপমেন্ট স্টেজ, এটাও তোমার হলো ওই যে ওর যে কাভারিং লেয়ার গুলো থাকে এগুলোকে তারা পরিত্যাগ করে, মল্টিং, ঠিক আছে? এগুলো ওই ডেভেলপমেন্ট অত জানার চেষ্টা করে না, আমি এগুলো বলতে চাই না, বুঝছো? তো মোল্টিং শুধু এইটা জানা রাখো যে তাদের যে খোলস গুলো এগুলো বদলাবে, এগুলো বদলায় তারা অ্যাডাল্ট স্টেজে আসবে, আসতে গেলে যে স্টেজ গুলো পাস পাস হয় এগুলোকে মোল্টিং বলা হয়। তো মোল্টিং নিয়েও আমরা অতটা ধরি না, তাও জানে রাখো একটা, যদি আবার পরীক্ষায় রিটেন আসে ভাইবা, তো আমরা অতটা ধরি না, সময়টা একটু জানিও কতবার হয়, জানিও। মোড অফ ইনফেকশনটা অলরেডি আমরা বলছি, সলিং রাইস, রাইপ এসকেসিক্স, রাইপ মানে কি, একবারে ম্যাচুর যেটা, হ্যাঁ, ফার্টিলাইজ যেটা সেটা, সলিং রাইপ এক্স, যেটা বলি এমব্রায়োনিক এক্স উইথ র ভেজিটেবল, ফুড র ভেজিটেবলস কাল্টিভেটেড ইন এ সয়েল ফার্টিলাইজড বাই ইনফেক্টেড হিউম্যান এক্সক্রিটা। এই যে কৃষক বলে আবাদ করতেছে, তাই তো? তখন যদি ওই শস্য ক্ষেত্রে যদি কন্টামিনেট হয় ভেজিটেবল, তাহলে সে এগুলো খাইলে হতে পারে। আর কি হতে পারে, ওয়াটার সাপ্লাই মে বি কন্টামিনেটেড, মনে করো যেখানে তোমার পায়খানা করলো বা যেখানে তোমার ওই যে স্টুল দিল, সেখানে তো তোমার কি ডেভেলপ হলে, তাই তো? ডেভেলপ হওয়ার পরে কি হবে, সেখানে আশেপাশে পানি থাকে, পানিকে যে কন্টামিনেট করে, তাহলে সেই পানি খাইলেও হতে পারে। ওগুলো থিওরিটিক্যাল এগুলো। আর এই যে এটাও থিওরিটিক্যাল বলো, ইনফেকশন মে অলসো অকার বাই ইনহেলেশন অফ ডেসিকেটেড এগস ইন দ্য ডাস্ট রিচিং দ্য ফাইটিংস এন্ড ফার্দার, এটাও তোমার হলো থিওরিটিক্যাল। তবে রিটেনে যখন লিখবা তখন সবগুলোই লিখবা। ভাইবাতে মোটামুটি এই যে তোমার যে এটা বলতে পারো, এই যে সর্নেম অফ রাইপ এক্স উইথ র ভেজিটেবল কাল্টিভেটেড ইন সয়েল ফার্টিলাইজড বাই ইনফেক্টেড হিউম্যান এক্সক্রিটা। এই জন্য আমরা অনেক সময় জিজ্ঞাসা করি শহরে তোমার কোনটা বেশি হয়, এই যে অ্যাসকেস রুমেটয়েড এবং অ্যাঙ্কাইলোসিস, শহরে কোনটা বেশি হয়, গ্রামে কোনটা বেশি হয়? স্যার শহরে অ্যাসকারিস লম্ব্রিকয়েডিস, অ্যাসকেস আর রুমেটয়েড, আর গ্রামে হয় কি? অ্যানকাইলোস্টোমা ডিউডেনালিস, নিকেটর আমেরিকানসিস। হুম। কি জন্য যে ওদের, ওরা তো ওই খালি পায়ে হাঁটাহাঁটি করে, তাই তো? বিয়ার ফুটে হাঁটলেই ওখানে তাদের বেশি হয়, যেন যেখানে সে পায়খানা করে এবং বিয়ার ফুটে হাঁটাহাঁটি করে। আর গ্রামের লোক তোমার সবজি বেশি খায় কিন্তু, তাই না? গ্রামের লোক তো আর ওই যে খালি পায়ে হাঁটে না, যার ফলে আজকে অ্যাঙ্কেলের ডিউডিনালি হওয়ার চান্স কম। হুম। তো তাদের সাধারণত ভেজিটেবলের মাধ্যমে হয়, এই জন্য শহরে সাধারণত এটা বেশি হয়। তাহলে আবার মনে করিও না যে গ্রামে তোমার এই অ্যাসকেস লুম্বিকয়েড হয় না, এটা বলিও না, শহরে সাধারণত এটাই বেশি, এটাই হয়। হুম। এটা লাইফস্টাইল এট এ গ্ল্যান্স এত কিছু জানবো না, খালি হোস্ট কি, সিঙ্গেল হোস্ট ডেফিনেট হোস্ট ম্যান, ইনফেক্টিভ ফর্ম কোনটা, ইমব্রায়োনিক এগ অর এগ কন্টেনিং লার্ভা। এই ইনফেক্টিভ ফর্মগুলো অবশ্যই, এই প্যারাসাইট মানে হলো ইনফেক্টিভ ফর্মগুলো
এবং হোস্ট, এগুলো অবশ্যই ভালো করে জানবে, এগুলো কখনো যেন ভুল না হয়। এগুলো আর বলতেছে না, এগুলো থাক, তাহলে এটা জানবা। এখন প্যাথোজেনিসিটি অ্যান্ড ক্লিনিক্যাল ফিচার, এটা বলতে পারি, বা কমপ্লিকেশন অফ অ্যাসকেস ইনফেকশন কি হতে পারে। কমপ্লিকেশন যেটা বলি, ইনফেকশন যেটা হলো, ইনফেকশন বাই অ্যাসকেরিয়াস ইজ নোন, যেটার নাম হলো অ্যাসকেরিয়াস লুমিকয়েড, সেখান থেকে নাম আসলো ইনফেকশনটা বলবো অ্যাসকেরিয়াসিস। এবং এই অ্যাসকেরিয়াসিস দুই ভাবে হতে পারে, এটাকে আমরা দুইটা গ্রুপে ভাগ করবো। একটা হলো কিছু হয় হলো তোমার লার্ভার জন্য, মাইগ্রেটিং লার্ভার জন্য, আর কিছু হয় অ্যাডাল্ট ওয়ার্মের জন্য। ঠিক আছে, লার্ভার জন্য কি হয় দেখো, লার্ভা যখন কখন হবে, লার্ভা যখন মাইগ্রেট করবে, তাই তো, আমাদের বডিতে প্রবেশ করবে, তারপরে মাইগ্রেট হবে, তখন হবে দেখো, লাংসে যখন গেল তখন কি হবে, তখন হতে পারে অ্যাসকেস নিউমোনিয়া। ওটা আরেকটা নাম হলো লোপ্রাস সিনড্রোম। এগুলো থিওরিটিক্যাল, জানে রাখো এখানে। আর যদি নিউমোনিয়া হয় তাহলে কি হবে, ফিভার হতে পারে, কাফ হতে পারে, এবং স্পুটামটা থাকবে রক্ত মিশ্রিত, শ্বাসকষ্ট হতে পারে, ডিসনিয়া। এই কয়টা। আর আরেকটা কি হতে পারে, আর্টেরিয়াল র্যাশ হতে পারে, এবং ব্লাডে যদি হয় যে ইএসএমএল হয়, ইএসএমএল কাউন্ট বেড়ে যাবে, এবং এর জন্য তোমার র্যাশ র্যাশ হয়। তারপরে তোমার হলো এই লার্ভা যখন তোমার সিস্টেমিক সার্কুলেশনে চলে গেল, তখন কি হবে, ডিফারেন্ট অর্গানে চলে যেতে পারে, এবং সেখানে তোমার ফিল্টার আউট হবে, এবং যে অর্গানে প্রবেশ করলো সেই অর্গানের ফাংশনটাকে একদম হ্যাম্পার করবে, এটাই বলা হচ্ছে। If the assessed larva pass beyond the pulmonary capillary and reach the general circulation, they are filtered out to various organs where they may set up unusual clinical symptoms. এগুলো সাধারণত মানে থিওরিটিক্যাল, বইতে লেখছে পড়ো। এখন বিভিন্ন অর্গানে গেল তখন কি হবে, ডিস্টারবেন্স হ্যাভ বিন রিপোর্টেড ডিউ টু দ্য প্রেজেন্স অফ ইন দ্য ব্রেন ইজ কল্ড হার্ট এন্ড কিডনি। তাহলে এই হলো তোমার হলো লার্ভা জানা হলো। ঠিক আছে, তাহলে লাংসে হলো কি কি হচ্ছে অ্যাসকেস নিউমোনিয়া, সেটাকে বলছি লো ক্লাস নিউমোনিয়া। সেখানে কি হবে, ফিভার হবে, কাফ হবে, এবং স্পুটা মারবে কি, রক্ত মিশ্রিত, ব্লাড টেস্ট, রক্ত মিশ্রিত, তাই তো। তারপর তোমার ব্লাড যদি নেই কি হবে, সেখানে তোমার হলো ইওসিনোফিলিয়া হবে এবং র্যাশ হবে, তাই তো। আর লার্ভা যখন তোমার সিস্টেমিক সার্কুলেশন চলে গেল, গেলে কি হবে, বিভিন্ন অর্গানে চলে গেল, এবং সেখানে ফিল্টারিং হবে। ফিল্টারিং হয়, যে অর্গানে ফিল্টারিং হলো পৌঁছিল, সেখানে তার অর্গানটা কিছুটা ডিসফাংশন করবে, যেমন হলো ব্রেইনে যেতে পারে, স্মেল করে যেতে পারে, হার্টে যেতে পারে, কিডনি যেতে পারে। এই হলো তোমার হলো লার্ভার জন্য। আর তোমার ওই অ্যাডাল্ট ওয়ার্ম, এগুলো পরীক্ষায় কিন্তু ইনভ্যারিয়েবলি আসে, বুঝছো। অ্যাডাল্ট ওয়ার্মের জন্য কি হতে পারে, অনেকগুলো। একটা হলো স্পোলেটিভ অ্যাকশন, টক্সিক অ্যাকশন, মেকানিক্যাল ইফেক্ট, অ্যাক্টোপিক অ্যাসকারিয়াসিস, আরেকটা হলো ওয়ার্নারি অ্যাসকারিয়াসিস। এই এখন এখানে দেখো, আমরা পড়ি এখন স্পলেটিভ অ্যাকশন কি, স্পলেটিভ মানে কি, বাংলা কি, এই আমাদের আমরা যে খাবার খাই, এই খাবারে তারা ভাগ বসাবে এবং খাবারগুলো নষ্ট করবে, বুঝছো। এটা স্পলেটিভ অ্যাকশন। যেমন এই যে তোমার এই প্রোটিন, ভিটামিন, এগুলোকে তারা খেয়ে ফেলে। হুম? খেয়ে ফেললে হবে কি, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, পিএম। তোমার যখন পেডিয়াট্রিক্স যাবা তখন এই টার্মটা পাবা। কিভাবে করে, বাই রাবিং দ্য হোস্ট অফ ইটস নিউট্রিশন। আমরা যে খাবার খাচ্ছি, সেই খাবারে সে খাবার ভাগ বাড়াচ্ছে, এই খাবারগুলো সে নিজে নিজে সে খায়। তাহলে সেগুলো যদি খায় তাহলে কি হবে, আমাদের প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। পিএম কি, কোষিকর আর কি, ব্যারাস মাছ, তাই তো, জানো তোমরা। তারপরে ভিটামিন এ যদি ঘাটতি হয় তাহলে হবে নাইট ব্লাইন্ডনেস হতে পারে। আরেকটা হয় কি, ম্যালনিউট্রিশন আরেকটা কারণ হয় বাইলিভাইটিং অ্যান্টি এনজাইমস, অ্যান্টিপেপটিক এনজাইম তৈরি করে।
তাহলে স্পলেটিভ অ্যাকশন একটা হলো কি, একটা আমরা যে খাবার খাচ্ছি সেটাকে তারা ভাগ ভাগ সেই খাবারটা খাচ্ছে, খাইলে আমাদের ঘাটতি হচ্ছে কি প্রোটিন এবং ভিটামিন, মেইনলি এটা ঘাটতি হয়, তখন হবে আমাদের রিলিজ হবে কি প্রোটিন, এনার্জি, নিউট্রিশন। তারপরে ভিটামিন এ ঘাটতি হলে হবে নাইট ব্লাইন্ডনেস হতে পারে। আর আরেকটা হয় কি, ওরা তো খাবারে ভাগ ভাগ হচ্ছে, পাশাপাশি আমাদের খাবার যাতে হজম না হয়, ওরা করে কি এই যে কিছু এনজাইম, খাবার হজমে যেগুলো এনজাইম ইয়ে করে, তার বিপরীত তারা কিছু অ্যান্টি এনজাইম তারা সিক্রেট করে, যেগুলো আমাদের হজম হতে দেবে না, তারপর আরো ম্যালনিউট্রিশন হবে। কত খারাপ দেখছো? এটা হলো স্পলেটিভ অ্যাকশন। তারপর টক্সিক অ্যাকশন, তুমি অলরেডি জানো যে এটার বডি ফ্লুইড আছে, বডি ফ্লুইডের নাম কি? বডি ফ্লুইডে একটা তোমার কি টক্সিক সাবস্টেন্স থাকে, নাম হলো কি অ্যাসকারন। অ্যাসকারন বা অ্যাসকারেস। এই অ্যাসকারেস যেন তোমার কি হতে পারে, একটা টাইফয়েড লাইক ফিভার হতে পারে। তো মেইন হলো কি এই ভ্যারাস অ্যালার্জিক ম্যানিফেস্টেশন হতে পারে, এটা মেইন। আর্টিকেরিয়া হতে পারে, ইডোমা অফ দ্য ফেস হতে পারে, কনজাক্টিভাইটিস হতে পারে, এবং ইরিটেশন অফ দ্য আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, এইগুলো হতে পারে। তো এই হলো টক্সিক অ্যাকশন। হ্যাঁ, তাহলে বডি ফ্লুইড অফ অ্যাসকারিস when absorbed is toxic and may give rise to typhoid like fever এবং various allergic manifestation, যেমন আর্টিকেরিয়া, ইডেমা অফ দ্য ফেস, কনজাক্টিভাইটিস এবং ইরিটেশন অফ দ্য আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। মেকানিক্যাল এফেক্ট কি হতে পারে? আর এখানে বলে নেই, তোমাকে তোমার অ্যান্টি হেলমেট কয় মাস পর পর খাও? 3 মাস পর পর খাও। হ্যাঁ 3 মাস পর পর খাও। হ্যাঁ, 3 থেকে 4 মাস পর পর অবশ্যই খাইতে হবে, ঠিক আছে? এই জন্য, এবং যখন খাবা তখন ফ্যামিলির সবাই খাবা, এবং স্যার হ্যাঁ কখনো তো খাইনি স্যার অ্যান্টি অ্যালমেন্টিক। বলো কি, এগুলো খাইতে হয়, এখন থেকে নিয়মিত খাবা। হুম। জি স্যার। এখন মেকানিক্যাল এফেক্ট, ওটার আরেকটা নাম হলো সার্জিক্যাল এফেক্ট। এগুলো আমরা ভাইবাতে কিন্তু ইনভ্যারিয়েবল ধরি, বুঝছো? রিটেন তো আসি। মেকানিক্যাল এফেক্ট অথবা সার্জিক্যাল এফেক্ট কি হতে পারে? এই যখন মনে করো একটা ইন্টেস্টাইন যখন অনেকগুলো, এই যে তোমার অ্যাডাল্ট একটা তো থাকে না, শও থাকে না, তাই না? অনেক থাকে। তো অনেকগুলো যদি থাকে তাহলে সেগুলো কি, সেগুলো কিন্তু এক জায়গায় জড়ো হয়ে থাকে, বুঝছো? বোলাস ফর্মেশন করে। হ্যাঁ, বোলাস ফর্মেশন করে। এখন তোমার ইন্টেস্টাইনে বোলাস ফর্মেশন করে থাকে, তাহলে কি ইন্টেস্টাইন অবস্ট্রাক্ট হবে না? লুমেনটা বন্ধ হয়ে যাবে না? বেশি কাঁধে হয়, particularly in young children, because small size of intestinal lumen. A large number of ascaris forming a bolus has been known to produce intestinal obstruction, particularly in young children, because of relative small size of intestinal lumen. এটা অবশ্যই ভালো করে জানবা। আমরা এখানে জিজ্ঞাসা করি যে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন কার হয় বেশি? বাচ্চাদের বেশি হয়। ভাইবার কোশ্চেন এগুলো জিজ্ঞাসা করি, বাচ্চাদের বেশি হয়। কেন বেশি হয়? বাচ্চাদের লুমেনটা ছোট হয়, এই জন্য ওদের ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনটা বেশি হয়, ঠিক আছে? যখন বোলাস ফর্মেশন করে তারা হলো ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। আবার আরেকটা দেখো, ইন্টারসাসেপশন। যখন তোমার ইন্টেস্টাইনের একটা জায়গায় তোমার অনেকগুলা তোমার বোলাস ফর্মেশন করলো, ওখানে কি ভারী হবে না? ভারী হওয়ার পরে কি ইন্টেস্টাইনের একটা পার্ট আরেকটা পার্টের মধ্যে ঢোকায় যাবে, সেটাকে বলি আমরা ইন্টারসাসেপশন। যখন তোমাদের সার্জারি আছে, তাহলে এই টার্মগুলো ভালো করে বুঝতে হবে। তোমার ইন্টেস্টাইনের একটা পার্টে মনে করো 100টা বা 150টা বা 50টা তোমার আছে, তাহলে ওই ওই পার্টে কি হলো, ভারী হয়, ভারী হলো, তাই তো? তাহলে ভারী অংশটা কি হবে, নিচে তখন আরেকটা পার্টের মধ্যে ঢুকে যাবে, এটাকে বলি আমরা ইন্টারসাসেপশন। তাহলে প্রথম হলো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, তারপর ইন্টারসাসেপশন। আরেকটা হয় কি, যদি এলিমেন্টারি ক্যানেলে যদি আলসার থাকে আগে থেকেই, তাহলে সেই আলসারটা তারা পেনিট্রেট করতে পারে। ইট মে পেনিট্রেট থ্রু দ্য আলসারস অফ দ্য এলিমেন্টারি ক্যানেল। হ্যাঁ, ঠিক আছে? তারপর তোমার হলো অ্যাক্ট্রোপিক অ্যাসকেরিয়াসিস। অ্যাক্ট্রোপিক মানে কি, যেখানে থাকার কথা সেখানে থাকবে না, না থাকে অন্য জায়গায় চলে আসবে। হ্যাঁ, যেমন অ্যাক্ট্রোপিক প্রেগনেন্সি, তোমার টার্ম জানো, ঠিক এইরকম দেখো, এইরকম সেটা দেখো। এটা করবে কি, তুমি যখন রাত্রে যখন ঘুমাচ্ছ বা এমনি জায়গায়ও আছো,
তোমার নাক মুখ দিয়ে বের হয়ে যাবে। এইরকম কিন্তু অনেক হয়। এইরকম আমি যখন প্র্যাকটিস করতাম তখন কিন্তু আমি এইরকম রোগও পাইছি। এই বাচ্চা আসছে, তার ওই যে নাক দিয়ে তোমার ইয়ে এসে গেছে তোমার, ওই যে তোমার কি বলে যে অ্যাসিডিটি এসে গেছে। তারপর অপারেশন করতেছো তুমি, তখন তোমার ওই যে আসতে পারে তোমার নাক দিয়ে, বা বমি, অনেক সময় বমি করতেছে, বমির সঙ্গে তোমার হলো আসতে পারে। হুম, এটাই বলা হচ্ছে, এটা হলো অ্যাক্টিভ অ্যাসপিরেশন। অ্যাসপিরেশন মে কাম আউট থ্রু দা মাউথ অর নস। হ্যাঁ, ঠিক আছে। আবার আরেকটা কি হয়, অ্যাসপিরেস ওয়ার্মস মে অ্যাক্সিডেন্টালি এন্টার ইনটু দ্য অ্যাসপিরেটরি প্রসেস কজিং সাফোকেশন বাই ব্লকিং দ্য রিমাক্লোটিস অর ইভেন এন্টার ইনটু দ্য ব্রঙ্কাস। তারা সেখান থেকে তারা নোজ দিয়ে তোমার একবারে ভিতরেও আসতে পারে। হ্যাঁ, নাকের ভিতরে একবারে রেসপিরেটরি ট্রাক্টের ভিতরে আসতে পারে, যে ব্রঙ্কাসে আসলে আসলে সাফোকেশনে মারা যেতে পারে। এই জন্য কি হয়, অপারেশন করার আগে, কিছুদিন আগে অবশ্যই অ্যান্টি অ্যালবেন্টিক খাওয়াইতে হয়। হুম, ঠিক আছে। নাহলে তোমার সার্জারি, যে সার্জন, তার সমস্যা হতে পারে এগুলো কারণে। ওয়ান্ডারিং অ্যাসকেরিয়াসিস, ওয়ান্ডারিং মানে হলো কি, তারা ওই ওয়ান্ডারে ট্রাভেলিং এ বেরোবে, যেখানে থাকলো সেখানে না থাকে, আশেপাশে অর্গানে তারা মানে মানে বেড়াবে, ট্রাভেলিং করবে, এটা হলো ওয়ান্ডারিং অ্যাসকেরিয়াসিস। এখানে কি হবে, যেমন তোমার হলো কাছে কি থাকে, ইন্টেস্টাইনের কাছে কি থাকে, ওখানে কি থাকে, অ্যাপেন্ডিক্স থাকে, অ্যাপেন্ডিক্সের মধ্যে প্রবেশ করলো, তাহলে হবে কি, অ্যাপেন্ডিসাইটিস। তারপরে সেখানে তোমার কি বিলাইয়ের ভাঁজ থাকে, সেখানে যদি ঢোকে তাহলে কি হবে, বিলাইয়ের ভাঁজ যদি বন্ধ হয় তাহলে কি অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে। তার প্যানক্রিয়াটিক ডাক্টের মধ্যে ঢুকতে পারে, লুমেনে, তাহলে কি হবে, অ্যাকুট হেমারেজ প্যানক্রিয়াটাইটিস। এই হলো তোমার হলো ওয়ানারি অ্যাসপিরেসিস। তারপরে লিভারও আসতে পারে এবং সক্ষম করতে পারে লিভার অ্যাবসেস, তবে এটা থিওরিটিক্যাল। এখানে ফিগারগুলো দেখো তো, এই যে ইন্টেস্টাইন দেখো, এই যে বাম সাইডে, রাইট সাইড, ডান সাইডে দেখো, এখানে আগে এখানে দেখো, দেখো এই যে এখানে দেখো কতগুলা, দেখো এই যে কি অ্যাসকেস গুলো কেমন আছে দেখো তো, একটার সঙ্গে আরেকটা কি ব্লাস ফর্মেশন আছে না। এরকম যদি মনে করো 50টা 100টা এক জায়গায় জড়ো হয় তাহলে কি হবে, ইন্টেস্টাইন কি অবস্ট্রাকশন হবে না, হতে পারে কিনা? হ্যাঁ, জি স্যার। এটাই ফ্যাক্ট। এবং যখন ব্লাস ফর্মেশন করলো, যে অংশ ভারী হয়ে গেল সেটা কি নিচে দেবে যাবে, ইন্টেস্টাইন আরেকটা অংশে ঢুকে গেল, সেটাকে বলো ইন্টারসাবসেপশন। আবার দেখো এখানে এই যে ইন্টেস্টাইন আলসার আগে থেকে আছে, হ্যাঁ, সে পেনিট্রেট করে সে ওখান থেকে করতে পারে। এই যে এখানে দেখো, এই যে দেখো এখানে দেখো, এই ফিগারটা দেখো তো, এই যে একটা এখানে দেখো কতগুলো আছে, দেখো এই যে এইখানে দেখো পার্স করছে, তাই তো, আলসার। আবার পরেরটা দেখো, এই যে লুমেনটা দেখো তো কতগুলো আছে, শো আছে না, অনেক আছে। হুম, অনেক। তাহলে আমরা এখন বলবো যে প্যাথোজেনেসিস। একটা হলো যে তোমার হলো অ্যাসকেরিস লার্ভার জন্য হতে পারে কি, একটা হলো লাংসে যখন গেল তখন হবে কি লোপ্লাস নিউমোনিয়া, বা কি লোপ্লাস নিউমোনিয়া সেটাকে বলে কি। তো সেখানে কি হবে, আচ্ছা সেখানে কি হবে তোমার, সেখানে হবে তোমার হলো ফিভার হবে, কাফ হবে, এবং স্পুটাম যেটা আসবে ব্লাড টেস্ট, রক্ত মিশ্রিত। হ্যাঁ, তারপর তোমার কি ব্লাডের গেল ইএসএমএল হবে এবং আর্টিকেল র্যাশ হবে। তারপরে সেই লার্ভাটা যখন তোমার সিস্টেমিক সার্কুলেশন চলে গেল, তখন তোমার ডিফারেন্ট অর্গানে চলে গেল, তখন কি হবে, ডিফারেন্ট অর্গানে তখন কি ফিল্টারিং হবে, ফিল্টারিং হয়ে সেই অর্গানে ডিসফাংশন করবে। মেনলি যাবে কোথায়, ব্রেনে যেতে পারে, স্প্লিন যেতে পারে, লিভারে যেতে পারে, বিভিন্ন অর্গানে যেতে পারে। অর্গান ডিসফাংশন সাময়িক জন্য সাময়িকভাবে করতে পারে। আর তোমার কি হলো যে অ্যাডাল্ট ওয়ার্ম, এটার জন্য কি হতে পারে, একটা হলো কি, প্রথম কি বললাম তোমার স্পলেটিভ অ্যাকশন। স্পলেটিভ অ্যাকশন কি হলো, যে তারা আমরা যে খাবারটা খাচ্ছি এই খাবারের উপর তারা ভাগ বসাবে, প্রোটিনটা খাবে, ভিটামিনটা খাবে, তারপরে কি হবে, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন হচ্ছে। তারপরে ভিটামিনের ঘাটতি হলে কি হবে, তখন নাইট ব্লাইন্ডনেস হতে পারে। তারপর তোমার কি হবে, ওরা আমরা যাতে হজম না করতে পারি, তখন অ্যান্টি পেপটিক এনজাইম সিক্রেশন করবে, যেগুলো আমাদের খাবার হজম হতে দেবে না, তখন আমরা ম্যালনিউট্রিশন হবে। এর তোমার হলো স্পলেটিভ অ্যাকশন। তারপর কি হলো,
সার্জিক্যাল ইফেক্ট অথবা মেকানিক্যাল ইফেক্ট, তাই তো? এখানে কি হবে, ইন্টেস্টাইন যখন তোমার একসঙ্গে অনেকগুলো বোলাস ফর্মেশন করলো, ইন্টেস্ট অপশন হলো, আলটিমেটলি কি হবে তখন, তারপরে কি একটা লুমেন আরেকটা ইন্টেস্টাইন আরেকটা লুমেন আরেকটা লুমেন হয়ে গেল, তখন বলবো ইন্টারসাসেপশন। আর যদি সেখানে তোমার আলসার থাকে, আলসার পেনিট্রেট করবে, এই হলো তোমার মেকানিক্যাল ইফেক্ট। আর অবস্ট্রাকশন কাদের বেশি হয়, বাচ্চাদের বেশি হয়, কি জন্য, তাদের ইন্টেস্টাইন লুমেন তাদের এটা হলো ন্যারো হয়, এই জন্য তোমার হলো ওদের বেশি হয়, তাই তো? তারপর তোমার একটোপিক একটোপিক আরেকটা এর আগে আরেকটা বললাম, বাদ গেল, কি হলো সেটা, তোমার হলো ওই যে সাইড এফেক্ট, যেটা হলো তোমার হলো যে অ্যাসকারনের জন্য যেটা হচ্ছে, একটা হলো টাইফয়েড লাইক ফিভার, আরেকটা হলো বিভিন্ন অ্যালার্জিক ম্যানিফেস্টেশন, তাই তো? যেমন আর্টিকেরিয়া র্যাশ হচ্ছে, আর্টিকেরিয়া র্যাশ হচ্ছে, তারপর কি তোমার হলো আহ তারপর তোমার কি কনজাক্টিভাইটিস হচ্ছে, হ্যাঁ, এগুলো হচ্ছে, টাইফয়েড লাইক ফিভার হচ্ছে, এগুলো। তারপর তোমার হলো অ্যাক্টোপিক অ্যাসকারিয়াসিস, এখানে কি হবে, যেখানে থাকার কথা সেখানে না থেকে তারা অন্য জায়গায় চলে যাবে, যেমন তোমার নোজ দিয়ে বের হবে অথবা ভমিটিং এর মাধ্যমে বের হবে, মাউথের মাধ্যমে বের হতে পারে, সব ভমিটিং, তাই তো? তারপরে তারা রেসপিরেটরের মধ্যে বস করতে পারে, করে রেসপিরেটর অপসারণ করতে পারে, হ্যাঁ। আর অনলাইন অ্যাসকারিয়াসিস কি, তারা যেখানে ইন্টেস্টাইনের আশেপাশে অর্গানে চলে যাবে, যেমন তোমার অ্যাপেন্ডিক্স কালচার আছে, সেখানে চলে গেল, তার ওখানে গেলে হবে কি অ্যাপেন্ডিসাইটিস। কাছে আর কি আছে, biliary প্যাসেজ আছে, সেখানে গেলে তোমার হবে অবস্ট্রাকটিভ জন্ডিস হবে। তারপরে ওখানে তোমার প্যানক্রিয়াটিক ডাক্ট আছে, সেখানে প্রবেশ করলো, তাহলে সেখানে হবে কি এখন হেমোরেজিক প্যানক্রিয়াটিস হতে পারে। লিভারে যদি যায় তাহলে হবে লিভার অ্যাবসেস হতে পারে, হ্যাঁ। এই হলো তোমার হলো, ভালো করে জানবা। ডায়াগনোসিস আমরা কিভাবে জানবো, একটা স্টুল আমরা এক্সামিন করবো, একটা ডাইরেক্ট এভিডেন্স আর একটা ইনডাইরেক্ট এভিডেন্স। ডাইরেক্ট এভিডেন্স আগে বলি যে হয় অ্যানালন দেখবো অথবা লার্ভা দেখবো বা কি স্টুল এগ দেখবো, তাই তো? আর ইনডাইরেক্ট কোনটা, তার চেঞ্জ কি হয় সেটা, সেলুলার চেঞ্জ বা সেলুলার চেঞ্জ যেটা হয় সেটা। দেখো ডাইরেক্ট ফাইন্ডিং অফ অ্যানালন, এখানে কি হবে দেখো, ইন দ্য স্টুল অর ভমিট। স্টুল, আগে বললাম যে অ্যানালন মে পাস আউট স্পন্টেনিয়াসলি ইন দ্য স্টুল অর পার অ্যানাম বিটুইন স্টুল or may be vomited or escape through the nares. Nares মানে কি, নাসারন্ধ্র, তাই তো? এই দুটো পাস হতে পারে। হুম? তাহলে রুগী আসে হিস্ট্রি দেবে কেন, তো যে স্যার এই যে আমার কিন্তু পায়খানা থেকে এরকম এত বড় একটা জিনিস বের হয়, ওরাও চেনে যে কোনটা কোনটা হেলমেন্টস, ওরা ভালো করে চেনে। অথবা বলবে যে বমির মাধ্যমে বের হয়, অথবা নাক দিয়ে বের হয়, হ্যাঁ। এইগুলো তোমার কাছে আসে হিস্ট্রি দেবে। তারপর অ্যান্টি হেলমেন্ট যদি খাওয়া হয়, তখন ওই সময় এই অর্গানিজম গুলো পাস হতে পারে। তারপরে আমরা কি দেখবো, এক্সরে যদি করি, বিশেষ করে বেরিয়া মিল এক্সরে করা হয়। বেরিয়া মিল এক্সরে করলে এখানে পাবো কি, রেডিও ওপেক শ্যাডো পাওয়া যাবে, স্টিং লাইক শ্যাডো পাওয়া যাবে। এগুলো যখন তোমার ওয়ার্ডে যাবে তখন এগুলো ভালো করে জানবা। এখন আমরা এগ দেখবো, এগটা কিভাবে দেখবো, স্টিল এক্সামিন করে দেখবো মাইক্রোস্কোপে, তাই তো? এই যে কনসেন্ট্রেট মেথড এত জানার প্রয়োজন নেই, লিখতে পারো এগুলো, বইতে যেগুলো আছে তোমাদের ভাষায়। As the SPC-X are passed in the stool in the enormous number, it should be easy to detect the infected person by direct microscopic examination of saline emulsion vector. এই কথা লেখো সংক্ষেপে, আর নিচের এটা না লিখলে হবে। ওই কনসেন্ট্রেশন মেথডে আমরা করি, এটা এগুলো তোমাদের মেথড লিখতে পারো ভালো করার জন্য, এগুলো এগুলো করিও। তাহলে কনসেন্ট্রেশন অফ বাই ফ্লোটিং মেথড মে বি employed for the detection of X in the stool. আর ইনডাইরেক্ট এভিডেন্স কি, চেঞ্জ হলো, চেঞ্জ কি, একটা ইএসএমএল কাউন্ট বাড়ে যাবে, ব্লাড এক্সামিন করলে কি ইএসএমএল কাউন্ট বাড়ে গেল। আর ডার্মাল রিঅ্যাকশন করি অ্যালার্জিক, যেটা হলো কি স্ট্রেস টেস্ট করা হয় উইথ প্রোভাইডেড পাউডার অ্যাসকেস অ্যান্টিজেন। নাও এটা কিন্তু বানানটা ভুল আছে, অ্যাবসলিউট না, অবসলিউট, অবসলেট, OBSOLAT, অবসলেট মানে এখন বাতিল হয়ে গেছে।
আগে করা হতো কি একজন পাউডার বানাতো, এই যে অ্যাসকারিজ আছে ওরা দিয়ে পাউডার তৈরি করা হতো, তৈরি করে কি করা হতো স্কিনে তোমার দেওয়া হয়তো, দিলে রেয়াস হলে বুঝতাম যেটা তোমার হেলমিন্দিক আছে। কিন্তু এখন এটা যেহেতু ওই অ্যালার্জিক রিয়াকশন হয় ওই জন্য এখন আর করা হয় না, এই জন্য এটা বাতিল করা আছে, অবসোলেট। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করলাম ডাইরেক্ট এভিডেন্স এবং ইনডাইরেক্ট এভিডেন্স। ডাইরেক্ট এভিডেন্স কি দেখবো, একটা অ্যাডালম দেখবো আর একটা এগ দেখবো। অ্যাডালম কিভাবে দেখলাম, সেখানে আমরা ডাইরেক্ট ওই রোগী আসে তোমাকে হিস্ট্রি দেবে যে নাক দিয়ে যেতে পারে, মুখ দিয়ে যেতে পারে, বা ভমিটিং এর মাধ্যমে যেতে পারে। ঠিক আছে, তারপরে আমরা আহ এইভাবে দেখবো। তারপরে আমরা মাইক্রোস্কোপে দেখবো কি এগটা দেখবো, তাই তো। এখানে কি কোন মেথডে দেখলাম সেটা তোমরা পড়ে নাও, আর আমি পড়াচ্ছি না। এখন আমরা পড়বো হলো, তাহলে এসকেস ডোমিনিকেটস কি কোনো কোশ্চেন আছে তোমাদের? স্যার ওই ট্রিটমেন্টটা একটু মানে মানে কিভাবে কোন ওষুধ খাবো 3 মাস পর পর ওইটা একটু স্যার। ট্রিটমেন্ট অনেক আছে, যেমন তোমার হলো ম্যাবেন্ডাজল আছে। ম্যাবেন্ডাজল দিনে 2বার করে খাইতে হয়, মানে 6টা, মানে একটা স্টিপে 6টা ট্যাবলেট পাওয়া যায়, ওটাই সবচেয়ে ভালো ম্যাবেন্ডাজল। সকালে একটা রাত্রে একটা, ভাত খাওয়ার পর পর 3 দিন। আর এটা সবচেয়ে ভালো। এর আর আরেকটা হলো সহজ মেথড যেটা আছে সেটা হলো অ্যালবেন্ডাজল পাওয়া যায়, অ্যালবেন্ডাজল। তোমাকে করবা কি অ্যালবেন ডিএস নামে পাওয়া যায় 400 মিলিগ্রাম অ্যালবেন ডিএস। ওটা রাত্রে ভাত খাওয়ার পরেই চুষে খাবা, অথবা চুষে খাওয়া যদি না খাইতে পারে, অনেকে গিলে খায়, গিলে খেলে অ্যাকশনটা কম হয়, চুষে খাইলে বেশি অ্যাকশন হয়। তো অনেকে খাইতে পারে না, যেমন আমি খাইতে পারি না, খাইলে কেমন একটা খারাপ লাগে। তো অ্যালবেন ডিএস তোমার এই যে স্কেপ বাইর করছে, তারপরে অ্যালফিন ডিএস, তারপরে হলো অনেক কোম্পানি আছে। হ্যাঁ, মানে অ্যালবেন্ডাজল গ্রুপে আর কি, এগুলো খাবা তোমরা। তো প্রথম তোমার যদি আগে খাওনি, প্রথম করবা কি নিয়ম হলো যে একদিন খাইলা, দিন 15 পরে আবার একটা খাবা। এরপরে তোমার ওই প্রতি 3 মাস বা 4 মাস পর পর তোমরা খাবা। হম, তখন একবার করে খাইলেই হবে, এইভাবে প্রথমে তোমার খাওয়া যেটা অভ্যাস বলেন করো। স্যার সেটা কবে মানে কিভাবে খাবো? কোনটা? স্যার ফার্স্টে যে ড্রাগের কথা বলেন স্যার। আচ্ছা, যদি মেবেন্ডাজল হয় তাহলে তোমার যে একবার যে খাইলে তোমার যে ছয়টা, ছয়টায় একটা ডোজ, সকালে একটা। মেবেন্ডাজল নাম যেমন তোমার ম্যাবেন নামে পাওয়া যায়, ম্যাবেন। হ্যাঁ, ওটা তোমার হলো সকালে একটা রাত্রে একটা, ভাত খাওয়ার পর পরে এইভাবে পরপর 3 দিন। এটা খাইলে তোমার আর ওই যে 15 দিন পরে খাইতে হয় না। হ্যাঁ বাবরাম, হ্যাঁ অ্যালবেনটা যদি খাও, ওটা অ্যালবেন ডিএস তোমাদের পাওয়া যায়। আর ছোটদের জন্য তোমার সিরাপ পাওয়া যায়, অ্যালবেন সিরাপ পাওয়া যায়। ওই 2 চামচ থাকে, 2 চামচ একসঙ্গে খাইতে হয়। ঠিক আছে, ওটা বাচ্চাদের জন্য। আর বড়দের জন্য যেটা হলো অ্যালবেন্ডাজল, যেটা পাওয়া যায় অ্যালবেন ডিএস, তোমার করবা কি আজকে হয়তো খাইলা, ঠিক ভাত খাওয়ার পরে কিন্তু, মানে খালি পেটে খাওয়া যায় না, খালি পেটে খালি কিন্তু বমি করে অনেক সময়, যে ওই ইপিআই প্রোগ্রামে দেওয়া হয় কিন্তু, দিলে ওই যে অনেক বাচ্চা বমি করে। হ্যাঁ, তা ওইটা দেওয়া যায় না, খালি পেটে খাওয়া যায় না, ভরা পেটে খাইতে হয়। এটা তোমার চুষে খাইতে পারো বা গিলেও খাইতে পারো। ঠিক আছে, আর আজকে খাইলা, তার 15 দিন পর আবার খাইলা। 15 দিন পরে খাওয়ার জন্য বলতেছে কি যেন, যে তোমার পেটের মধ্যে তো এক থেকে যায়, তো ওই একটাকে তারা আবার নষ্ট করে দেবে। ঠিক আছে, ওই প্রথম ডোজ এটাই। তারপরে এরপর থেকে পরে যখন তোমরা খাবা, তখন করবা কি তোমরা ওই যে প্রতি 3 মাস বা 4 মাস পর পর খাওয়ার একটা রেগুলার রুটিন করবা। স্যার ফার্স্ট টাইম যদি না হয়, আগে যদি খাওয়া হয় তাহলে স্যার 3-4 মাস পর পর খেলে। একবার খালি হলো আচ্ছা স্যার। এইভাবে খাওয়া শুরু করো। তাহলে তোমার হলো আহ এটা শুধু তোমার অ্যাসকেস লুম্ব্রিকয়েডের জন্য নয়, অ্যাসকেস লুম্ব্রিকয়েড বলো বা অ্যাঙ্কেলস রেডিয়ালি বলো বা ইন্টারভিউ ভালো হেলমি, মোটামুটি এগুলোই ভালো কাজ করে। আরো অনেক ওষুধ আছে। হ্যাঁ, তো এগুলোই খাও। তোমার ধর মেডিসিন যাবে, ফার্মাকোলজি অলরেডি পড়ানো হয়ে গেছে মনে হয়, ফার্মাকোলজি। না স্যার ফার্মাকোলজি হয়নি স্যার, আমাদের মানে এখনো। এখনো হয় না। না স্যার। না স্যার। ফার্মাকোলজি এতদিন তো ক্লাস, ফার্মাকোলজি ছোট্ট সাবজেক্ট, এতদিন তোমাদের ক্লাস বহু আগে শেষ করার কথা, আমি বুঝলাম না। এখন পড়বো ইন্টারভিউ ফার্মাকোলজি, ওটা খুব বেশি না। এটা আমার এটা গেল কই, আচ্ছা এটা কেটে দিই, তারপরে ফার্মাকোলজি এটা বেশি না, ছোট্ট। ইন্টারভিউ ফার্মাকোলজি
থাকে কোথায়? এটার নামটা হলো, এটা আরো আরো নাম বলা হয়, থ্রেড ওয়ার্ম, পিন ওয়ার্ম বলা হয় বা সিট ওয়ার্ম বলা হয়। থ্রেড ওয়ার্ম কেন বলা হয়? খুবই ছোট, জাস্ট লাইক থ্রেড, ঠিক আছে, এই জন্য বলা হয় থ্রেড ওয়ার্ম। থাকে কোথায়? অ্যাডাল্ট ওয়ার্ম, বিশেষ করে এই যে এখানে ব্র্যাকেটে দেখো গ্র্যাভিড ফিমেল, আমি কিন্তু মেল বললাম না, কেন বলতেছি না পরে আমি বোঝাচ্ছি এটা। অ্যাডাল্ট ওয়ার্ম বলতে গ্র্যাভিড ফিমেল লিভ ইন দ্য সিকাম অর সিকাম অ্যান্ড ভার্মিয়াম অ্যাপেন্ডিক্স, মানে অ্যাপেন্ডিক্সে থাকতে পারে, ফর দে রিমেইন আনটিল দ্য এগস আর ডেভেলপ। এটা খেয়াল রাখো, অ্যাডাল্ট ওয়ার্ম বেশ করে গ্র্যাভিড ফিমেল লিভ ইন দ্য সিকাম অ্যান্ড ভার্মিয়াম অ্যাপেন্ডিক্স অফ ম্যান, ফর দে রিমেইন আনটিল এগস আর ডেভেলপ। কেন বলতেছি এটা পরে বলবা। They generally remain on the surface of the mucosa and may occasionally encased in the submucosa. তাহলে এই যে মিউকোসা থাকে। এরপর দেখো অ্যাডাল্ট ফর্মটা কেমন, দেখো স্মল অ্যান্ড হোয়াইট ইন কালার, স্মল এবং হোয়াইট ইন কালার, এবং ইট ইজ মোর অর লেস স্পিন্ডল শেপড অ্যান্ড রিসেম্বল এ শর্ট পিস অফ থ্রেড, সুতা একটা খন্ডের মতো, এই জন্য নাম হলো থ্রেড ওয়ার্ম বলা হয় বা সিট ওয়ার্ম বলা হয়। তারপরে এগুলো ভালো করে এগুলো একটু দেখে নাও, এগুলো আমি শুধু এইটাও জানে রাখো যে নেমাটোডের মধ্যে তোমার অলরেডি যখন আমি কমন ক্যারেক্টার পড়ালাম তখন বলছি যে কোনোগুলোর মাউথ ক্যাভিটি আছে, কোনোগুলো মাউথ ক্যাভিটি নাই, তাই তো? যদি মাউথ ক্যাভিটি থাকে তাহলে কি দাঁত টিথ থাকে, যেমন তোমার হলো অ্যাসকেস লুম্ব্রিকয়েড এবং অ্যাঙ্গুলাস পিরিয়ডালি, ওখানে মাউথ ক্যাভিটি আছে, মাউথ ক্যাভিটির সঙ্গে কি আছে, তোমার লিপ আছে, তাই তো? ওয়াইল ডাউন বাক্কাল ক্যাপসুল আছে, তাই তো? এবং ওর সঙ্গে তোমার টিথ থাকে। এবং অ্যাসকেস লুম্ব্রিকয়েডে ছিল কয়টা? 3টা টিথ ছিল, আর অ্যাঙ্গুলাস পিরিয়ডালি ছিল 6টা টিথ ছিল। আচ্ছা, আর কিছু কিছু নেমাটোডে থাকে তোমার বাক্কাল ক্যাপসুল থাকে না, সরি তোমার যে মাউথ ক্যাভিটি থাকে না, বুঝছো? সেই সময় ক্ষেত্রে হবে কি ওরাল অ্যাপাসিটা ডাইরেক্টলি তোমার ইসোফেগাসের সঙ্গে সঙ্গে তোমার কানেকশন থাকে। এই জন্য কেমন হবে দেখো, there is no buccal cavity, তাহলে কি হবে? The posterior end of the esophagus is dilated into conspicuous globular bulb, a double bulb esophagus, a characteristic feature of this nematode. তাহলে এই যে ওরাল অ্যাপারচারটা হচ্ছে কি ডাইরেক্টলি তোমার ইসোফেগাসের সঙ্গে জড়িত হচ্ছে, এবং ইসোফেগাসটা হলো তোমার ডাইলেটেড, হ্যাঁ, এবং ডাইলেট হওয়ার জন্য মানে দুইটা অংশে বিভক্ত, এই জন্য বলা হচ্ছে ডবল বাল্ব ইসোফেগাস। এটা হলো এই নেমাটোডের এটা ক্যারেক্টারিস্টিক। তাহলে বাকাল ক্যাপসুল নাই, তারপর হচ্ছে কি ওরাল অ্যাপারচার ডাইরেক্টলি কন্ট্রাক্ট উইথ দ্য ইসোফেগাস, ঠিক আছে? এরপরে এই দেখো এখানে দেখো উপরেটা মেল এবং নিচেটা ফিমেল, শর্ট পিস অফ থ্রেড, হ্যাঁ, এবং হোয়াইটিশ ইন কালার। এই যেখানে দেখো তো থাকে কোথায়? মিউকাসে থাকে, হ্যাঁ, মিউকোজায় আটকে আছে, দেখো, হ্যাঁ, ছোট্ট না, মিউকোজায় আটকে আছে, এই যেটা, হ্যাঁ। উপরে ফিকারে ভালো, মেলটা সাইজ দেখো 2 to 4 millimeter in length and 0.1 to 2.2 millimeter, তাহলে অনেক ছোট কিন্তু এটা 2 to 4 millimeter, হ্যাঁ, মেল। আর হলো ফিমেলের সাইজ দেখো 8 to 12, তাহলে তোমার হলো 3 থেকে 4 গুণ বড়, কিন্তু 2 থেকে 4 মিলিমিটার আর হলো 8 থেকে 12, তার মানে কি 3 থেকে 4 গুণ বড় হচ্ছে না, তাই তো? এবং এখানে দেখো স্পেল ক্যারেক্টার দেখো, ইট ইজ রেয়ারলি সিন এন্ড ইট ইজ ডিফিকাল্ট টু অবটেন এক্সেপ্ট আফটার বার্থ। এর মেল সাধারণত দেখা যায় না, কম দেখা যায়। এবং এখানে দেখো এই যে ইন্টারেস্টিং ঘটনা দেখো, ইট ইউজুয়ালি ডাইস আফটার ফার্টিলাইজিং দ্য ফিমেল। ফিমেলকে ফার্টিলাইজ করলো করে সে মারা যাবে, ঠিক আছে? ফিমেলকে ফার্টিলাইজ করার পরে সে মারা গেল, এই জন্য দেখো ইট ইউজুয়ালি ডাইস আফটার ফার্টিলাইজিং দ্য ফিমেল, এটা ক্লিয়ার ক্যারেক্টার। আবার ফিমেলরা দেখো
সাইজ তো আগে বললাম। গ্র্যাভিড ফিমেল আবার দেখো আফটার ওভিপজিশন ডাইজ উইদিন 2 to 3 weeks। এরাও করলো কি, এরাও আর বেশি দিন বাঁচবে না, এরাও তখন ওই যে তোমার বংশরক্ষা তোমার কি করলো, গ্র্যাভিড হলো, তারপর কি গ্র্যাভিড যখন তোমার এগটা যখন তোমার কি ফুললি ডেভেলপ হলো, তারপর এগ লে ডাউন করে এরাও 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই এরা মারা যাবে। ঠিক আছে, এরাও মারা যাবে। তাহলে মেল মারা গেল, তোমার ফিমেল ফার্টিলাইজ করে মারা গেল, আর গ্র্যাভিড ফিমেল করলো কি, এগ পারলো, এগ পারার পরে তারা তার দায়িত্ব শেষ, তারা মারা গেল। বলে বুঝছো তো? এই হলো তোমার হলো মরফোলজি। এখন এগটা কেমন, এগ হলো কালারলেস, তাহলে এটিটির মধ্যে পড়ে না, নন বাইলেস্টেন। এবং শেপটা কি অ্যাসিমেট্রিক্যাল শেপ। অ্যাসিমেট্রিক কেন বলা হচ্ছে, এক সাইডে তোমার প্লানো কনভেক্স, মানে এক সাইডে হলো ফ্ল্যাটেন ওয়ান সাইড, ভেন্ট্রাল আর হলো আরেকটা হলো কনভেক্স অন দা আদার সাইড। মিজার কত, 50 to 60 মাইক্রন লেন্থ আর 30 মাইক্রন ইন ব্রেথ। 50 to 60 মাইক্রন লেন্থ, অর্ধেক হলো 30 মাইক্রন। এবং সারাউন্ডেড বাই ট্রান্সপারেন্ট শেল, কাভারিং যে লেয়ারটা আছে সেটা ট্রান্সপারেন্ট। হ্যাঁ, আর ভিতরে থাকে কি কন্টেন্স কয়েল ট্যাডপোল লাইক লার্ভা, ব্যাঙ্গাসির মতো লার্ভা থাকে, এবং ফ্লোটস ইন স্যাচুরেটেড সলিউশন অফ কমন সল্ট। এইখানে দেখো এটা কি বাইরে কি থাকে, একটা ট্রান্সপারেন্ট শেল থাকে, তাই তো? ট্রান্সপারেন্ট শেল থাকলো, এবং শেপটা কি বলা হলো প্লানো কনভেক্স। ভেন্ট্রাল অ্যাসপেক্টে এদিকে তোমার প্লান, দেখো প্লান না, এটা প্লান, আর আরেক দিকে দেখো কনভেক্স, কনভেক্স না, কনভেক্স। আর ভিতরে কি থাকে, ট্যাডপোল লাইক লার্ভা, ব্যাঙ্গাসের মতো লার্ভা। এটাই হলো তোমার হলো এগ। ঠিক আছে, তাহলে কালারলেস, নট বাইলেস্টেন, অ্যাসিমেট্রিক্যাল শেপ। কি জন্য বলা হচ্ছে ফ্ল্যাটেন অন ওয়ান সাইড, মানে এক কথা হলো প্লানো কনভেক্স। কি জন্য বলা হচ্ছে ফ্ল্যাটেন অন ওয়ান সাইড, ভেন্টাল ভিতর দিয়ে ভেন্টাল সাইডে, আর কনভেক্স অন আদার সাইড, ডর্সাল সাইডে। সাইজ কত, 50 to 60 মাইক্রন, আর লেন্থ হলো 30 মাইক্রন, আর সারাউন্ডেড বাই ট্রান্সপারেন্ট শেল, আর কন্টেন্টস কি ট্যাডপোল লাইক লার্ভা থাকবে। এই হলো তোমার এগের ক্যারেক্টার। তাহলে এটা ভালো করে এগুলো আঁকতে শেখো, বুঝছো? বাড়িতে আঁকবা। এখন লাইফ সাইকেলটা দেখো, লাইফ সাইকেল অফ ইন্টারভেল ভার্টিব্রেটস রিটেনে আসে। ম্যান ইজ দ্য অনলি ডেফিনিটিভ ফার্স্ট, অবশ্যই, এবং নো ইন্টারমিডিয়েট রিকোয়ার্ড। তবে দেখো eggs containing a tadpole-like larva laid on the perianal skin. এখানে খেয়াল রাখো, eggs containing a tadpole-like larva are laid on the perianal skin. egg lay down কোথায় করলো, perianal skin, not stomach or intestine। খেয়াল রাখো। এবং complete development in 24 to 36 hours time in the presence of oxygen, in the presence of oxygen। প্রতিটা কথারই কিন্তু ইয়ে আছে, কিন্তু এই যে পেরিয়ানাল স্ক্রিনে তার এগ ডিম পারলো, এখানে ডেভেলপমেন্ট হবে কত, 1 থেকে 1.5 দিনের মধ্যেই, 24 থেকে 36 ঘন্টার মধ্যেই ডেভেলপমেন্ট হবে ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন। অ্যাবডোমেনে ইন্টেস্টাইনে যে অক্সিজেন আছে, সেই অক্সিজেন ইজ নট সাফিসিয়েন্ট ফর ডেভেলপমেন্ট অফ এগ, যা ফলে তোমার ইন্টেস্টাইনে কোনো এগ লে ডাউন করবে না। এই জন্য তোমার অক্সিজেন, পর্যাপ্ত অক্সিজেনের জন্য তোমার তারা পেরিয়ানাল স্কিন এইখানে তারা এগ লে ডাউন করবে। ওকে, তাহলে এই কথাগুলো খেয়াল অবশ্যই রাখতে হবে। তারপরে এই যে ইনফেকশন অকার্স বাই ইনজেকশন অফ দিস এগস, এই এগটা যখন যদি আমরা খেয়ে ফেলি, তখন বেশ করে যখন ওই যে এগ লে ডাউন করলো পেরিয়ানাল স্কিনে, তখন করবে কি, এগটা তোমার হলো ওই যে, তখন সে কি ওখানে একটা চুলকাবে, ইরিটেশন করবে। যেমন তোমার হলো যখন রাত্রেবেলা তুমি ঘুমাচ্ছ, তখন করবে কি, ওই যে অ্যাডাল্ট গ্র্যাভিড ফিমেলটা বের হয়ে আসবে পেরিয়ানাল স্কিনে। পেরিয়ানাল স্কিনে আসলে সে যখন মুভমেন্ট করবে, তখন একটা ইচিং হবে। আর তুমি হাত দিয়ে চুলকাচ্ছ, চুলকানোর পরে ওটা হাত তোমার কি কন্টামিনেট হলো, ওই হাত দিয়ে আবার মানে তুমি যে আবার খাবার খাও, যদি পরিষ্কার ঠিক মতো না করে, সেই হাত দিয়ে খাচ্ছ, বা আরো অন্য মেথড আছে, তা তোমার ইনফেকশন হবে। এই জন্য বলা হয় ইনফেকশন অকার্স বাই ইনজেকশন অফ দিস এগ।
তারপরে কি এক্স সেল আর তুমি খেয়ে ফেললা, তারপরে কি ইন্টেস্টাইনে গেল। The egg shells are dissolved by digestive juice and larvae escape in the small intestine and they develop into adolescent worm. তাহলে ইন্টেস্টাইন আসলো, তারপরে কাজ করলো তোমার ডাইজেস্টিভ জুস কাজ করলো, তারপর তোমার লার্ভাটা এসকেপ করলো, করে লার্ভা থেকে হলো তোমার অ্যাডোলেসেন্ট হলো, সাবালক হয়ে গেল, তাই তো। তারপরে কি হলো, আফটার সেক্সুয়াল ম্যাচুরেশন দ্য মেল ফার্টিলাইজ দ্য ফিমেল অ্যান্ড ডাইস, যেটা আমি ওই সাইজের সঙ্গে বললাম। সেক্সুয়াল ম্যাচুরেশন হলো মেল ফার্টিলাইজ ফিমেল এবং ডাইস, মারা গেল, তার দায়িত্ব শেষ, সে নিজে নিজে মারা গেল। এরপরে তোমার গ্র্যাভিড ফিমেলের দায়িত্ব এসে গেল। গ্র্যাভিড ফিমেল তখন করবে কি, তখন তোমার স্মল ইন্টেস্টাইন থেকে কোথায় যাবে দেখো, গ্র্যাভিড ফিমেল দেন মাইগ্রেট ফ্রম স্মল ইন্টেস্টাইন ডাউন টু দ্য সিকাম অ্যান্ড কলন, অলসো ভার্মিফার্ম অ্যাপেন্ডিক্স অ্যান্ড ইভেন দেয়ার আনটিল দ্য এগস ডেভেলপ। স্মল ইন্টেস্টাইন থেকে আসলে কোথায়, তোমার হলো লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইন কোথায়, সিকাম, কোলন এবং ভার্মিফার্ম অ্যাপেন্ডিক্স। এবং এখানে থাকবে তোমার এগ ডেভেলপমেন্ট না হওয়া পর্যন্ত এখানে তোমার থেকে যাবে। এরপরে দেখো এগ তোমার ডেভেলপ হলো, তখন কি হবে, fertilized female then wanders down the rectum and work its way out of the anus during the night after patient has returned to bed to deposit eggs on the penile skin. রাত্রে করবে কি, রেকটাম অ্যানাল ক্যানাল দিয়ে তোমার চলে আসলো, পেনাল স্কিনে আসলো, সেখানে তোমার এগ ডিপোজিট করলাম। তারপর সেইটা আবার খাইলে আমাদের আবার ইনফেকশন হচ্ছে, এইভাবে তোমার এগ সাইকেল ইজ রিপিটেড। এবং হোল সাইকেল কতদিন লাগে, 2 থেকে 4 সপ্তাহ লাগে। এখানে আমরা ফিগারে দেখি, দেখো ফিগারে দেখো, এইখানে দেখো আমি প্রথম বললাম কি যে তারা প্রথম কি করবে, ইন্টেস্টাইনে কিন্তু এগ পারবে না, তাই তো, এগ লে ডাউন করবে না। রাত্রেবেলা কি করবে, গ্র্যাভিড ফিমেল করবে কি, তোমার পেরিয়ানাল স্কিনে চলে আসলো, তাই তো, এখানে আসলো, এখানে আসে এগ লে ডাউন করলো। এখানে পারবে কি জন্য, যে ইন্টেস্টাইনে যে অক্সিজেন আছে সেই অক্সিজেন তাদের এগ ডেভেলপমেন্টের জন্য সাফিসিয়েন্ট নয়, ওই জন্য সাফিসিয়েন্ট অক্সিজেনের জন্য তারা তোমার এই যে পেরিয়াল স্ক্রিনে আসলো এবং এখানে লেগ লেটার করলো। রিমেম্বার দিস, বারবার বলতেছি, এগ লেটার করলো। এখন যখন ওরা এই যে এখানে তোমার নড়াচড়া করবে, তখন কি হবে, তখন একটা চুলকানো ইরিটেশন হবে। তুমি ঘুমাচ্ছ, মনে হচ্ছে ওখানে কি একটা চুলকাচ্ছে, কি একটা ইরিটেশন হচ্ছে, তখন তখন তুমি কি করবে, কি হাত যখন চুলকাবে ওখানে, হাত তোমার ইনফেক্টেড হয়ে গেল। পরেরটা দেখো, এখানে দেখো এই যে হাত থেকে চুলকাচ্ছে, তাই তো, চুলকাচ্ছে, তুমি হাত তোমার কন্টামিনেট হলো। ওই হাত তুমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করো, ওই হাত দিয়ে তুমি ঠিক মতো খাচ্ছ আবার, খাবার খাচ্ছ, তাহলে কি তোমার পেটে ঢুকে গেল। তারপর তোমার গেল কোথায়, তারা গেল ইন্টেস্টাইনে গেল। ইন্টেস্টাইনে গেলে কি হবে, তোমার সেখানে ডাইজেস্টিভ জুইস ওই এগের উপরে কাজ করলো এবং ওয়ালটাকে ভেঙে দিল, লার্ভা লিভাইট করলো, তাই তো, লার্ভা লিভাইট করলো এবং লার্ভা তোমার আবার কি অ্যাডোলেসেন্ট তৈরি হলো। এরপরে কি হবে, অ্যাডোলেসেন্ট হলো, এরপরে কি হলো, এখানে সেক্সুয়াল ম্যাসেজ জানা হয়ে গেল, ওই স্মল ইন্টেস্টাইনে সেক্সুয়াল ম্যাসেজ হলো এবং মেল ফার্টিলাইজ দ্য ফিমেল এবং তারা মারা গেল। গ্র্যাভিড ফিমেল তখন আবার ওর দায়িত্ব শেষ হয়ে, তখন গ্র্যাভিড ফিমেল কি করলো, ওইখানে তো তোমার চলে আসলো কোথায়, লার্জ ইন্টেস্টাইন, বিশেষ করে কোথায়, সিকাম, কোলন এবং ভার্মিফার্ম অ্যাপেন্ডিক্স। এইখানে তারা থাকবে, কতদিন থাকবে, এগ ডেভেলপমেন্ট হওয়ার আগ পর্যন্ত তারা থাকবে। এগ ডেভেলপমেন্ট হয়ে গেল, তারপর তোমার করবে কি, ওইখান থেকে বের হয়ে রেকটাম দিয়ে অ্যানাল ক্যানাল দিয়ে তোমার আসবে, আবার তোমার হলো পেরিয়াল স্কিনে আসলো, রাতে তুমি ঘুমাচ্ছ, তখন তোমার আবার এগ লে ডাউন করবে, আবার তোমার এইভাবে সাইকেল রিপিটেড হবে। ঠিক আছে, এই হলো তোমার হলো। তাহলে এখন তোমার হলো এই যে আমি তোমার যে হ্যাবিটেট যেটা বললাম, হ্যাবিটেট যেটা বললাম, এখন দেখো তো, অ্যাডালরম ব্র্যাকেটে কি লিখছে, গ্র্যাভিড ফিমেল লিভ ইন দ্য সিকাম অ্যান্ড ভার্মিফার্ম অ্যাপেন্ডিক্স অফ ম্যান,
for the event until the eggs are developed. এখন বুঝছো তো? এখন আর কোশ্চেন আছে? এই জন্য এই জিনিসটা আমি আপনার বলতে হ্যাবিটেট। তারপরে তোমার হলো হোয়াইটিশ কালার এবং থ্রেডের মতো শর্ট পিস অফ থ্রেড, এই জন্য বলা হচ্ছে তোমার হলো থ্রেড ওয়ার্ম। তারপরে সাইজটা জানো। তাহলে লাইফ সাইকেল আবার দেখো, ম্যান ইজ দ্য ওনলি ইন্ডিপেন্ডেন্ট হোস্ট, নো ইন্ডিপেন্ডেন্ট হোস্ট ইজ রিকোয়ার্ড। containing tadpole like larva laid on the perianal skin, ঠিক আছে? রাত্রেবেলা ঘুমাচ্ছে, ওখানে স্কিনে লেগ ডে ডাউন করলো, তারপরে কমপ্লিট ডেভেলপমেন্ট ইন 24 to 36 hours টাইম ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন। হ্যাঁ, তারপরে ইনফেকশন অকার বাই ইনজেকশন অফ দিস এক্স। এরপরে কি হলো, এগশেলস আর ডিজলভ বাই ডাইজেস্টিভ প্রসেস এন্ড দ্য লার্ভা এসকেপ ইন দ্য স্মল ইন্টেস্টাইন হোয়ার দে ডেভেলপ ইনটু অ্যাডোলসেন্ট ফর্ম। লেগ খাইলাম, তারপরে ইন্টেস্টাইনে স্মল ইন্টেস্টাইন আসলো, ডাইজেস্টিভ প্রসেস সেখানে কাজ করলো, করার পরে লার্ভা লিভারেট করলো। লার্ভা থেকে তোমার হলো কি অ্যাডোলসেন্ট ফর্ম। এরপরে কি হবে, আফটার সেক্সুয়াল ম্যাচুরেশন মেল ফাদার ফিমেল এবং ডাইস। তারপরে গ্যামেট মেল কি করবে, মাগেট স্মল ইন্টেস্টাইন থেকে চলে গেল কোথায়, লার্জ ইন্টেস্টাইন, সেখানে গেল কোথায়, সিকাম এবং কোলন এবং ভার্ভাম অ্যাপেন্ডিক্স, এবং থাকবে কতদিন, আনটিল দ্য এক্স ডেভেলপ। এরপরে কি হবে, ফার্টিলাইজড ফিমেল দেন এগ যখন তোমার কি হলো, তোমার কি বলে ডেভেলপ হলো, কি করবে তখন, রেকটাম দিয়ে তোমার এনাস দিয়ে তোমার আসবে, পিরিয়ান স্ক্রিন আসলো এবং এগ ডে রান করলো। দাস দ্য সাইকেল রিপিটেড, এবং সবাই আছে 2 থেকে 4 সপ্তাহ। লাইফ সাইকেল তাহলে আমরা ইনফেক্টিভ ফর্মটা কোনটা, এমব্রায়োনেটেড এক্স, এটাই বলতে হবে, ঠিক আছে? এমব্রায়োনেটেড এক্স, এটুকু জানো। এখন আমরা মোড অফ ইনফেকশন, এইটা অবশ্যই ভালো করে জানতে হবে। এগুলো ভাইবা রিটেন ইনভ্যারিয়েবলি ধরা হয়। প্রথম দেখো, বাই ক্লোজ কন্ট্যাক্ট উইথ দ্য ইনফেক্টেড পারসন, স্লিপ ইন দ্য সেম বেড অ্যান্ড ওয়ারিং দ্য সেম ক্লথ, ঠিক আছে? ভাই বোন, ভাইরা বা দুই ভাই কি, দুই ভাই তোমার দুই ভাই 3 ভাই হয় কি একসঙ্গে ঘুমাও না? বা বোনরা কি একসঙ্গে ঘুমাও না, 2 বোন? আবার তোমার যে ফ্রেন্ডরা কি বাড়িতে গেল, বাচ্চা আসলো, একসঙ্গে ঘুমাচ্ছে, তাই তো? তাহলে কোনো পার্সন ইনফেক্টেড হয়, তাহলে কি হবে, বাই ক্লোজ কন্টাক্ট উইথ দ্য ইনফেক্টেড পারসন, স্লিপ ইন দ্য সেম বেড, একই বেডে ঘুমাচ্ছে এবং একই কাপড় ব্যবহার করতেছে, তাহলে সেখানে ইনফেক্টেড পারসন থেকে তোমার হতে পারে। কি জন্য, যে তোমার ওই যে এগ লে ডাউন করলো, ইনফেক্টেড পারসন রাত্রেবেলায় এগ লে ডাউন করলো, এগ লে ডাউন করলে কি হবে, তোমার যে ওখানে বিছানা যে কাপড় চোপড় সেখানে কন্টামিনেট হচ্ছে, হ্যাঁ? তো ওই কন্টামিনেট হলে সেখান থেকে তোমার হতে পারে। বাই হ্যান্ডেলিং দ্য নাইট ক্লোথস অ্যান্ড বেড লিনেন্স ইনফেক্টেড পেশেন্ট। এখন যে ইনফেক্টেড পারসন, সে মনে করো রাত্রে ঘুমাইলো, তাই তো? এখন তোমার কি অ্যাডাল্ট গ্যাভিট ফেল ওখানে এগ লে ডাউন করলো। এখন সকালবেলা কি করতে, তোমার মা বা বাবা বলো, বাবা তো না, মা, তাই তো? আবার কাজের মেয়ে, তারা কি করে, ওই কাপড় চোপড়টা কি করতেছে, হ্যান্ডেল করতেছে না পরিষ্কার করার জন্য, তো তার হতে পারে। তাহলে আরেকটা কি হতো, বাই ইনজেকশন অফ দ্য কন্টামিনেটেড ফুড অর ড্রিঙ্কস। এই তোমার যে মনে করো চুলকাচ্ছ, তাই তো? এটা অবশ্য এটা ইনজেকশন কন্টামিনেটেড ফুড অর ড্রিঙ্কস, ওই তো এটার মাধ্যমে হতে পারে। আবার দেখো, অটো ইনফেকশন, আরেকটা হলো রেট্রো ইনফেকশন। আমি কিন্তু ওই যে মোড অফ ট্রান্সমিশন যখন ওই যে ইন্ট্রোডাক্টরি ক্লাসে বলেছিলাম, তখন কিন্তু বলেছিলাম এগুলো অটো ইনফেকশন, রেট্রো ইনফেকশন, এগুলো টার্ম ছিল। অটো ইনফেকশনটা কি, অটো মানে কি নিজে নিজে ইনফেকশন হবে, তাই তো? অটো ইনফেকশনটা হলো যে তুমি রাত্রে ঘুমাচ্ছ, ওখানে এগ লে ডাউন করলো, তখন মুভমেন্ট যখন করবে তখন কি খুবই ইচিং হবে, ইরিটেশন হবে, তখন তুমি চুলকাচ্ছ, তোমার হাত কি কন্টামিনেট হলো। ওই হাত যদি তোমার ঠিক মতো যদি পরিষ্কার না করো, ওই হাত দিয়ে তুমি খাবার খাচ্ছ, তাহলে ওই খাবারের সঙ্গে তোমার একটা কি হলো, তোমার পেটে বেঁধে গেল এবং তুমি ইনফেকশন হলো। এটাকে বলে অটো ইনফেকশন, নিজে নিজে। আর এখানে দেখো,
at the time of egg laying, egg যখন পারবে তখন কি হবে, the movement of the worm, adult worm, causes intense itching করবে, যার ফলে কি হবে, inducing the patient to scratch the affected part. হ্যাঁ, তখন পেশেন্ট করবে কি, চুলকাবে, স্ক্র্যাচ করবে, যার ফলে কি, thereby carrying the eggs containing the infected larva on their ফিঙ্গারে কন্টামিনেট হলো। এখন কি হবে, these eggs are subsequently transferred to the food and swallowed by the patient himself, or the infection may occur direct from anus to mouth. এটা হলো বেশ করে চিলড্রেন যারা, তাদের বেশি হতে পারে। এটা হলো অটো ইনফেকশন, ঠিক আছে। আর রেট্রো ইনফেকশন কাকে বলবো, এই যে তোমার হলো এগ লে ডাউন করলো পেরিয়াল স্কিনে, এখন ওইখানে তোমার কি 1 থেকে 1.5 দিনের মধ্যে, 24 থেকে 36 ঘন্টার মধ্যে তোমার কি হচ্ছে, এগ তোমার কি ডেভেলপ হয়ে তোমার লার্ভা তৈরি হচ্ছে। ওই লার্ভাটা করবে কি, ওই পেরিয়াল স্কিন থেকে তোমার ডাইরেক্টলি অ্যানাস দিয়ে তোমার দেখতে হবে ইন্টেস্টাইনে প্রবেশ করবে। এটাকে বলা হচ্ছে রেট্রোগ্রেড ইনফেকশন অথবা রেট্রো ইনফেকশন। This is a process in which the eggs lay down in the perineal skin, immediately hatch into the infected form of larva and migrate through the anus and develop into adolescent worm in the colon. Okay? তাহলে আমরা 5টা পয়েন্টসে ভাগ করবো। একটা হলো ওই 1 নাম্বার 2 নাম্বার পয়েন্টসটা তোমার লিখে নাও, কন্ট্যাক্ট। 3 নাম্বার হলো ইনজেকশন, তারপর অটো ইনফেকশন আর রেট্রো ইনফেকশন। খেয়াল এইভাবে রাখবা। তাহলে কন্ট্যাক্টের মাধ্যমে কোনটা আসলে ক্লোজ কন্ট্যাক্ট উইথ দ্য ইনফেক্টেড পারসন। কিভাবে ক্লোজ কন্ট্যাক্ট হচ্ছে, স্লিপ ইন দ্য সেম বেড অ্যান্ড ওয়ারিং দ্য সেম ক্লথ। একই বিছানায় ঘুমাচ্ছে, একই কাপড় ব্যবহার করছে, তাহলে তোমার ইনফেক্টেড পারসন থেকে আরেকটা পারসনকে হতে পারে। এটাকে বলা হচ্ছে ক্লোজ কন্ট্যাক্ট, ঠিক আছে। একই বিছানায় ঘুমাচ্ছে বা একই কাপড় ব্যবহার করতে হবে। আবার কি হলো, বাই হ্যান্ডলিং দ্য নাইট ক্লোথস অ্যান্ড বেড লিনেন্স অফ ইনফেক্টেড পেশেন্ট। তোমার কাপড় চোপড় যেটা রাত্রে ব্যবহার করলা, সেটা তোমার মা বলো বা তোমার কাজের মেয়ে বলো, ওরা তোমার হ্যান্ডেলিং করতেছে, তখন তাদের হতে পারে, তাই তো। এবং ফুড এবং ড্রিঙ্কস এর মাধ্যমে হতে পারে, যে ওই যে তোমার যে খাবার যে সার্ভ করতেছে, হ্যাঁ, যেমন হোটেলে যারা করে খাবার সার্ভ করে, বা খাবার মেয়ে তোমার খাবার সার্ভ করতেছে, তারা তো ঠিক মতো তোমার কি সাবান দিয়ে হাত ধোয় না, হ্যাঁ। তাহলে তারা যদি খাবার হ্যান্ডেলিং করে তাহলে কি হবে, তাহলে তুমি ইনফেকশন হতে পারো। এই জন্য বলা হয় ইনজেকশন অফ দ্য কন্টামিনেটেড ফুড আর ড্রিঙ্কস। তাহলে 1 হলো 1 আর 2 হলো কন্ট্যাক্ট, 2 নম্বর ইনজেকশন, 3 নম্বর হলো অটো ইনফেকশন। এটা হলো কি, যে এগ লে ডাউন করলো পেরিয়াল স্কিনে, তখন তোমার মুভমেন্ট করার জন্য ইচিং হচ্ছে, তখন তুমি চুলকাবা, স্ক্র্যাচিং করবা, করলে কি তোমার ফিঙ্গার গুলো কন্টামিনেট হবে। ওই হাত দিয়েই তুমি মনে করো ঠিক পরিষ্কার না করে খাবার খাচ্ছ বা মুখে টাচ করছো, তা তোমার ইনফেকশন হতে পারে। বিশেষ করে ছোট বাচ্চারা এটা এটা কমন হ্যাবিট, তাই না, ছোট বাচ্চা তাই হয় না। আর রেট্রো ইনফেকশন কি, এই তোমার পেরিয়াল স্কিনে এগ লে ডাউন করলো, এটা যখন তোমার ডেভেলপ হবে 1 থেকে 1.5 দিনের মধ্যেই, ওটা তোমার ডাইরেক্টলি তখন অ্যানাস দিয়ে আবার তোমার দেখতাম, তারপর তোমার হলো লার্জ ইন্টেস্টাইন গেল, সেখানে তোমার আবার তোমার অ্যাডাল্ট ওয়ার্ম তৈরি হয়ে গেল। এটাকে বলা হয় রেট্রো ইনফেকশন। তাহলে ভালো করে এই জিনিসগুলো পড়বে, আমরা কিন্তু পরীক্ষায় এগুলো ধরি। প্যাথোজেনেসিস এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। এটা সাধারণত বেশি কিছু রিলিজ করে না। এটা কি করে, ওই মুভমেন্ট করতেছে, মুভমেন্ট করলে কি ইরিটেশন, চুলকাচ্ছে, এটাই তোমার হলো মেইনলি হয়। কি যেমন ধরো সিগনিফিকেন্ট প্যাথোলজি ইজ দ্য ইরিটেশন কজড বাই দ্য গ্র্যাভিড ফিমেল অ্যারাউন্ড দ্য অ্যানাস। যখন সে ডিম পাড়ার জন্য আসতেছে, তখন একটা ইরিটেশন হচ্ছে, চুলকাচ্ছে, স্ক্র্যাচিং হচ্ছে, এটাই। তারপর কি হচ্ছে, মাইগ্রেটিং ফিমেল অফেন এন্টার ইনটু দ্য ফিমেল জেনিটাল ট্র্যাক্ট এন্ড ফিমেল ইউরেথ্রা কজিং ইনফ্লামেশন। এটা হতে পারে, এগুলো থিওরিটিক্যাল। তাহলে ফিমেলদের হতে পারে, ফিমেল জেনিটাল ট্র্যাক্টে আসতে পারে বা ইউরেথ্রায় আসতে পারে, তখন ইনফ্লামেশন হতে পারে। আবার আরেকটা কি হতে পারে, দি ওয়ার্ম মে ইন্টার ইন পেরিয়াল ক্যাভিটি থ্রু দ্য ফ্যালোপিয়ান টিউব, এটা হতে পারে। এগুলো অত মানে গুরুত্বপূর্ণ নয়। আর প্যাথোলজি যে এটা যে ডিজিজ করে,
ইন্টারবেস ভার্মিকুলার করেছে, ওখান থেকে নাম আসলো ইন্টারোবিয়াসিস। হ্যাঁ, ক্লিনিক্যাল ফেসার অলরেডি আমরা যেটা বললাম, এই জিনিসটা বলা হচ্ছে যে ইন্টারবেস সবসময় অ্যাসিমপ্টোমেটিক, ফ্রিকোয়েন্টলি অ্যাসিমপ্টোমেটিক। আর সিমটমে থাকে তাহলে কি হবে? সিমটম ঠিক বলবো না এগুলো, দেখো এখানে যে মোস্ট টিপিক্যাল সিমটম কি? পেরিয়ানাল প্লুরাইটিস, স্পেশালি অ্যাট দ্য নাইট, যখন এগ লে ডাউন করতে তখন মুভমেন্ট করলে তখন চুলকাবে, এটাই এটাই হচ্ছে তোমার। তারপর অকেশনালি কি হয়? ফিমেল জেনিটাল ট্র্যাক্টের মধ্যে যদি প্রবেশ করে তাহলে কি হবে? ইনফ্লামেশন হবে, হবে কি হবে? ভালভোভ্যাজাইনাইটিস, সালফিনজাইটিস, নক্সাল অ্যানোরেসিস, তারপরে সামটাইম এগুলো হবে আর কি। আবার অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। এছাড়া যদি অ্যানোরেক্সিয়া, ইরিটেবিলিটি, অ্যাবডোমেন পেইন হতে পারে। এগুলো সাধারণত পরীক্ষা আসে না সাধারণত, এগুলো আর কি, এগুলো দেখে নিও একটু, প্রবলেম বেশ কোশ্চেন দেওয়া হয়। ল্যাব ডায়াগনোসিস এটা গুরুত্বপূর্ণ। ল্যাব ডায়াগনোসিস অফ ইন্টারভিউ, এটা আমরা করবো কি? বাই অ্যাডাল ফাইন্ডিং অফ অ্যাডাল্ট, আর কিছু দেখবো, ডেমনস্ট্রেশন ব্যাক, এক দেখবো, দুইটা দেখে আমরা ডায়াগনোস করবো। কিভাবে দেখি? ডিটেকশন অফ অ্যাডাল্ট, তোমাকে পেশেন্ট যে ওয়ার্ম আর often detected by the patient himself or the patient parents of the children. তোমার কাছে যখন রোগী আসবে এসে বলবে, স্যার রাতের বেলা আমার যে পায়খানার দ্বারে চুলকায় এবং আমি ওই ওয়ার্ম বলবে যে সাদা সাদা সুতার মতো একটা জিনিস দেখতে পাই, ঠিক আছে? তখন তোমার একটা আইডিয়া হবে, ঠিক আছে? অথবা বাচ্চা হলে বলতে হবে, তার বাচ্চার মা বাবা বলবে, ঠিক আছে? এই হিস্ট্রিটা একটা দেবে। তো তুমি একটা ডায়াগনোস করলা, সে সময় থেকে তো করবা কি, ওকে ওকে দিবা কি, ইফ দেয়ার ইজ এনি হিস্ট্রি অফ প্যাসেজ অফ স্মল হোয়াইটিশ ওয়ার্ম ইন দ্য ফিসেস, the patient should be instructed to bring such specimen preserved in alcohol or formaldehyde, 20% formaldehyde for examination. এই সময় থেকে তো অ্যালকোহল দিতে পারো বা ওই বলতে পারো 20% formaldehyde, 20% formaldehyde কত দেখি, এখন ওই সময় থেকে ক্ষেত্রে পেশেন্ট বলতে হবে আপনি এক কাজ করেন, আপনি অ্যালকোহল অথবা ওই যে 20% ফর্মালডিহাইডে ওই জিনিসগুলো যখন আসবে ওটাকে আপনি রেখে দেবেন একটা পাত্রে, পাত্রে আপনি নিয়ে আসবেন। এগুলো কিন্তু থিওরিটিক্যাল, বুঝছো? এগুলো অত করা হয় না, জানো, যেহেতু রিটেনে আসে বা ভাই ভাই দ্বারা এগুলো করবা। তারপর তোমার হলো ওই পর্যন্ত জানো। তারপর তোমার হলো ডেমনস্ট্রেশন বেক, এক কিভাবে করবো? মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অফ নরমাল সাইন প্রিপারেশন অফ পেরিয়াল সোয়াব। আমরা স্পেশাল নেব হলো পেরিয়ানাল সোয়াব নেব, এটা নরমাল সাইনের সঙ্গে মিক্সড করে আমরা মাইক্রোস্কোপে দেখবো, ঠিক আছে? এখন এই পেরিয়ানাল সোয়াব কিভাবে কালেকশন করব? তিনটা মেথডে কালেকশন করা হয়, NIH পেরিয়ানাল মেথড, ওয়েট পাস্তুল মেথড এবং স্কচ টেপ মেথড। এখন নরমালি স্কচ টেপ মেথড এটাই ব্যবহার করা হয়। এখানে কি করা হয়? স্কচ টেপ তোমরা দেখছো তো, এটা যে আঠালো অংশটা, এটা করতে হবে কি, তোমার এই যে পেরিয়াল স্কিন এখানে তুমি রোগী আসলো এখানে টাচ করতে হবে, ঠিক আছে? টাচ করলে তখন ওই যে সেখানে যদি এক থাকে তাহলে একটা তোমার ওই ওর মধ্যে চলে আসবে স্কচ টেপে। তাহলে স্কচ টেপ করবা কি, গ্লাস স্লাইড আছে ওর মধ্যে আমরা ওই দিয়ে দেব, দিলে আটকায় দেব, আর আঠালো অংশটা আটকায় দিলে তো একটা তখন ওখানে তোমার থাকলো, তখন আমরা মাইক্রোস্কোপ আবার দেখবো। এটা হলো তোমার স্কচ টেপ মেথড। কি হলো? দিস মেথড ইজ চিপ, simple and reliable method. Over are collected by applying the adhesive surface of the scotch tape to the perineal skin in the morning সকালে, and then examining it on a glass slide under the microscope. তাহলে কি করব? স্কচ টেপের অ্যাডহেসিভ আঠালো অংশটা আমরা কি করব? পেরিনেয়াল স্কিনে দেবো, কখন? মর্নিং এ, সকালে দেবো, এবং ওটা আবার ওখান থেকে নিয়ে গ্লাস স্লাইড দিয়ে আমরা মাইক্রোস্কোপে এক্সামিন করবো। আরেকটা কি বলছি, NIH
সোয়াব, তাই তো? এটা আমরা এখন ব্যবহার করি না, এটা কস্টলি, তো এটা করা হয় না। এনআইএস মানে কি? এটা প্রথম আমেরিকার একটা ইনস্টিটিউট আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, ইউএসএ। ওটার নাম অনুসারে নাম, এটার নাম দেওয়া হয়েছে এনআইএইচ সোয়াব। এটা আমরা খালি জাস্ট আমি বললাম এটা শুধু। এই যে আমরা এক যদি দেখি তাহলে এইভাবে দেখা যায়। আচ্ছা, এখন আমি স্যাম্পল বললাম, কি বললাম? পেরিয়াল সোয়াব, তাই তো? স্টুল কেন বললাম না? এক্সাম আমরা দেখবো, স্টুল আমরা নিলাম না কেন? স্টুল আমরা কেন নেয়নি বলো দেখি? স্যার অক্সিজেন থাকে না স্যার স্টুলে। স্টুলে ওরা তো লেগ লে ডাউন করে না, তোমার অ্যান্সারটা হলো না। ইন্টেস্টাইনে ওরা তো এগ লে ডাউন করবেই না, তাই তো? এগ লে ডাউন করবে ওরা? এগ লে ডাউন যদি করে না না করে, তাহলে স্টুল নিয়ে তুমি ওখানে কি তুমি তুমি কি পাবা? এগ পাবা তুমি? হ্যাঁ, এগ পাবা? এগ পাবাই না তো। তাহলে কি করা হয় দেখো, আমরা এই যে প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষা আসে, রিটেন বলো বা ভাই বলো, যে হয় উই টেক পেরিয়ানাল সোয়াব ইনস্টেড অফ স্টুল, স্টুল নেয় না কেন? তো the worm do not lay down egg in the intestine, so no chance to come out egg in the stool. তাহলে ওরা স্টুলে ইন্টেস্টাইনে ওরা এগ পারে না, কি জন্য? যে ওখানে তোমার যদি পারে তাহলে ওটা তো তোমার ডেভেলপ হবে না। আর ডেভেলপ হবে না কি জন্য? যে সাফিসিয়েন্ট অক্সিজেন নাই। এই জন্য সাফিসিয়েন্ট অক্সিজেন নেওয়ার জন্য তারা কি করবে? পেরিয়াল স্কিনে তোমার ডেভেলপ করবে। এই জন্য তোমার স্টুল নিলে আমরা এগ পাবোই না। এই জিনিসটা বলা আছে, the worm do not egg lay down in intestine, so no chance to come out egg in the stool. এই জন্য egg কি করবে? Gravity will migrate from the spongial cecum and colon and vaginal appendix and remain until the eggs develop. এই আমি লাইফ সাইকেল যেটা বললাম, যে মেল ফার্টিলাইজ ফিমেল এবং ডাইস, তার গ্র্যাভিটি কি করবে? স্পঞ্জিয়াল থেকে তোমার আসলে কোথায়? লার্জ ইন্টেস্টাইন, আসলে কোথায়? সিকাম, কোলন এবং ভাজিনাল অ্যাপেন্ডিক্স। এবং সেখানে আসবে কোথায়, থাকবে কতক্ষণ? এগ ডেভেলপ করা আগ থাকবে। তারপরে এগ ডেভেলপ হয়ে গেল, তখন রেকটাম থেকে তোমার চলে আসলো, রাত্রেবেলা চলে আসলো কোথায়? পেরিয়াল স্কিনে আসলো এবং এগ ডিপোজ করলো, তাই তো? এই জন্য সো পেরিয়াল সোয়াব ইজ ইউজড অ্যাজ এ স্যাম্পল ফর ডায়াগনোসিস অফ ইন্টারভিউসিস। ওকে, এইটা ভালো করে জানবা যে তাহলে ওরা, তাহলে এখানে ভাইবা কোশ্চেন আমরা জিজ্ঞাসা করবো, তাহলে ওরা ইন্টারেস্টেনে কেন কেন লে ডাউন করে না? তাহলে অবশ্যই বলতে হবে যে ওখানে যে অক্সিজেন আছে এটা পর্যাপ্ত নয়। পর্যাপ্ত অক্সিজেনের জন্য তারা পেরিয়াল স্কিনে আসবে এবং ওইখানে এগ লেট আউট করবে, তাই তো? তারপরে ওই একটি উত্তরই বলবো যে আমরা স্টুল, আমরা এগ দেখার জন্য আমরা স্টুল নেবো না কেন? স্টুল নিলে আমরা এগ পাবো কিনা? বিভিন্ন কোশ্চেন আমি জিজ্ঞাসা করি, তাহলে এই অ্যান্সার গুলো দিতে হবে। কালকে আমরা পড়বো, আমি আরেকটা নেবো, সেটা হলো তোমার ওই যে হাইড্রেটেড ফ্লুইড নেবো, মানে এখনো জ্ঞান আছে, তাই তো? ওইটার সঙ্গে আমি শুরু করব তোমার হলো মাইকোলজি, কালকে শুরু করব, ঠিক আছে? মাইকোলজি, মাইকোলজি মোটামুটি 3টা লেকচার লাগবে, 3টা বা 2টা লেকচার আমি শেষ করে দেবো। এরপরে আমি ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি হয়তো 3টা লেকচার লাগবে, এই দিয়ে তোমাদের ক্লাস আমি শেষ করে দেবো। ওকে, তাহলে সবাইকে এভাবে বলে দাও। তোমাদের কোনো কোশ্চিন আর? হ্যালো, হ্যাঁ স্যার। স্যার স্যার অ্যাসকারিস লম্বিরিকয়েডিসে একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলো। স্যার ওই অ্যাসকারিস লম্বিরিকয়েডিসের সাইজ তো অনেক বড় স্যার, তাহলে ওরা স্যার মানে বিভিন্ন অর্গানে যে যাচ্ছে, অর্গানে যাইতে হলে তো ক্যাপিলারির মাধ্যমে যাবে, কিন্তু ক্যাপিলারি তো অনেক ছোট, তাহলে স্যার এত বড় বড় ক্রিমিক অর্গানের ভিতরে কিভাবে যাচ্ছে? না, ক্যাপিলারি মাধ্যমে যাচ্ছে না তো, তাহলে স্যার এতক্ষণ জেনারেল না না, সার্কুলেশনের মাধ্যমে তো যাচ্ছে স্যার। এই কথা, ওটা তো গেল তোমার লার্ভা গেল তো, স্যার ওটা তো গেল লার্ভা। ওইখানে তো লেখা ছিল অ্যাডাল্ট অর্ম, মানে অ্যাডাল্ট অর্ম যেখানে না না, অ্যাডাল্ট যাবে কেন? ওখানে তোমার প্যাথোলজি বলা আছে তোমার
একটা হলো যে লেশন প্রডিউস বাই দা লার্ভা, আরেকটা লেশন প্রডিউস বাই দা হলো অ্যাডাল্ট ওয়ার্ম, দুইটা কিন্তু বলা আছে। লার্ভা তোমার একটা যখন তোমার হলো কি ওই তোমার মাইগ্রেট করতেছে না, মাইগ্রেটিং লার্ভা, প্রথম জি তোমার কি স্যার, জি করলো, তোমার যা গেলে তোমার লাংসে গেলে তোমার ওই লাংস নিউমোনিয়া করলো, তাই তো, যেটাকে বলা হয় নিউমোনিয়া বা লোকটাস লাং করতেছে, তাই তো। তারপর তোমার সিস্টেমে সাজানো গেল, তখন তোমার ডিফারেন্ট অর্গানে ফিল্টারিং হলো, ফিল্টারিং হয়ে তোমার হলো বিভিন্ন অর্গানে থাকলো, তখন তোমার অর্গান ডিসফাংশন সাময়িক সমাধান করতে পারে। এটা থিওরিটিক্যাল। তারপর জি তোমার স্যার। একটা হবে অ্যালার্জি হবে, এসএনএফএল হবে, তাই তো। ওটা তোমার হলো ইয়ের জন্য, লার্ভার জন্য। আর অ্যাডাল্ট কথা কি হবে, একটা হলো স্পলেটিভ অ্যাকশন, তুমি যে খাবার খাচ্ছ সেটা তোমার ভাগ হচ্ছে, তারপর কি প্রোটিন ম্যালানিন আছে, নাইট ব্লাইন্ডনেস আছে, তারপর তোমার হজম তোমার পেটে হতে যাচ্ছে না এটা। তারপর তোমার কি হলো, তোমার যে টক্সিক অ্যাকশন, যে তোমার অ্যাসপিরিন যেটা আছে এটা টক্সিক, এটা কি টক্সিক, তাই তো। লাইক ফেভার হবে, আরেকটা হলো কি অ্যালার্জিক ম্যানিফেস্ট হবে, যেমন কি হবে আর্টিকেরিয়া, স্কেচিং আর্টিকেরিয়া হবে। তারপর তোমার কি হবে ওখানে, হুম, এগুলো হবে না। তারপরে তোমার জি হলো স্যার। যাবে কোথায়, তোমার যখন তোমার ওই যে একটা ওয়ান অ্যাক্টোপিক, মানে কি যেখানে থাকতে সেখানে না থাকে, তোমার নোজ অন্য জায়গায় আসবে, যেমন নোজ তোমার নোজে যখন আসবে তখন তোমাকে সিস্টেম সার্কুলেশনের মাধ্যমে আসবে, ইন্টেস্টাইন হ্যাঁ থেকে স্যার। তোমার ডাইরেক্টলি তোমার উপরে দিকে চলে যায়, স্টোমাক থেকে তোমার স্টোমাক আসবে, স্টোমাক থেকে তোমার কি তোমার নাক দিয়ে বের হবে, অথবা তোমার ভমিটিং করতে মুখ দিয়েও বের হচ্ছে। এরকম কিন্তু অনেক অনেক ঘটনা কিন্তু আছে, কিন্তু পাওয়া যায় এগুলো, বুঝছো, ঠিক আছে। আর তারপর তোমার হলো ওয়ান্ডারিং এক্সপিরিয়েন্স, ওটা কি বলা হচ্ছে যে আশেপাশে যে অর্গান সেখানে চলে যাবে, যেমন তোমার হলো ওই কাছে তোমার অ্যাপেন্ডিক্স আছে, অ্যাপেন্ডিক্স লুবেনে মানুষের ঢুকতে পারে, যে বড়গুলা ঢুকবে না, ছোট সাইজ যেগুলো আছে সেগুলো মানুষ ঢুকে গেল, ঠিক আছে, ঢুকে তোমার অ্যাপেন্ডিসাইজ করতে পারে। তারপর তোমার হলো যে আশেপাশে অর্গান আর কি আছে, তোমার যে তোমার হলো এই যে প্যানক্রিয়াস কি আছে, গল প্যাঙ্ক্রিয়াস, ব্লাডার আছে। প্যাঙ্ক্রিয়াস ডাক্ট আছে, ওখানে ঢুকে গেল, তাহলে তোমার প্যাঙ্ক্রিয়াটাইটিস হলো, হেমোরেজিক। গলব্লাডার আছে, তোমার গল ডাইরেক্ট ঢুকবে না, ওখানে তোমার যে ওই যে তোমার কি বলে কমন বাইল ডাক্ট আছে, সেখানে তোমার প্রবেশ করলো, তাহলে কি হবে সেখানে, অবস্ট্রাকটিভ জন্ডিস হবে, তাই তো। আর লিভারে ওটা ঢোকে, ওটা আমি মানি না, ওটা লিভারে কেমন ঢোকে, ওই তোমার এই এগুলো হচ্ছে, স্যার আমি তাই লিভারের তো। কথা মানে বলছিলাম যে লিভারে যদি লিভারে হয় ওই হবে না, লিভারে ঢুকতে পারবে না, ওটা নয়, ওই যে কমন বাইল ডাক্টের কথা বলা হচ্ছে আর কি। হুম, ওটার জন্য তোমার লিভারে হচ্ছে, ওটার জন্য তোমার হলো হতে পারে সাপারেশন, লিভার আসতে হতে পারে, তবে এগুলো থিওরিটিক্যাল। তাহলে কালকে আমি আহ, এই তোমার নেবো হলো এখানে তোমার জেনারেল এবং তোমার ইয়ে নেবো ফাঙ্গাস মাইকোলজি, ঠিক আছে।